আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। সপ্তাহের এই দিনটা সাধারণত আমরা অভিমত অনুষ্ঠান সম্প্রচার করি না, তবে আজকের এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আজকের বিশেষ এই অভিমত অনুষ্ঠানের আয়োজন। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছে বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন খবরের দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে যে সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি। এএফপি জানিয়েছে যে গত কয়েকদিনের সহিংসতার কারণে ইতিমধ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের অধিকাংশই কয়েকশো কিংবা কয়েক হাজার সম্ভবত আহত হয়েছেন। পুলিশ এবং ছাত্রলীগের সাথে সরাসরি ছাত্রদের সংঘর্ষের কারণে অনেকেই হতাহতের ঘটনাগুলি ঘটছে। সারা বাংলাদেশ আজকে প্রায় অকার্যকর হয়ে গিয়েছে ছাত্রদের আন্দোলনে ডাকা যে টোটাল শাটডাউন নাম দিয়ে তারা যে আন্দোলন করছেন তার কারণে। এই প্রথমবারের মতো আমরা বাংলাদেশে বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনগণের মধ্যে এই কোটা বিরোধী আন্দোলন তৈরি করতে পেরেছে, যার পরিপ্রেক্ষিতে বর্তমান বাস্তবতায় সরকার আজকে সিদ্ধান্ত জানিয়েছেন আজ বাংলাদেশের রাত 12টার পর সারা দেশে কারফিউ জারি করা হবে। অর্থাৎ সেনাবাহিনী আগামীকাল ভোর থেকে সেনাবাহিনী মাঠে থাকবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কারণে। এটি অভূতপূর্ব একটি অবস্থার অবতারণা, কারণ এ ধরনের পরিস্থিতিতে অন্তত নতুন প্রজন্ম এর আগে কখনো পড়েনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে সময়টুকু 2006, 7 এবং 8-এর যে সময়টুকু, সেই সময়টুকু বিবেচনা করলে এই 6, 7, 8-এর পর এই প্রথম দেশের আভ্যন্তরীণ রাজনীতির পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিংবা রাজনৈতিক পরিস্থিতিতে বাধ্য হয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। আমরা কথা বলবো এই বিষয়ে, আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সারমর্ম কি, এর ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আন্দোলন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, সরকার কি কি পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে, কি কি পদক্ষেপ নেয়ার পরিকল্পনার কথা ইতিমধ্যেই বলেছেন এবং এর পরিসমাপ্তি কিভাবে সম্ভব হতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার হাতের ডানে আছেন, এর আগেও তিনি এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের অভিমত অনুষ্ঠানে, জনাব খন্দকার সুমন, জয়েন্ট সেক্রেটারি গণ অধিকার পরিষদ, যিনি সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। খন্দকার সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আবার বামে আসবো, আমার হাতের বামে আছেন তাসনিম বিনতে শওকত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রুয়েট। তাসনিম বিনতে শওকত বর্তমানে তিনি বিলেতে আছেন, পিএইচডি করছেন তিনি এখানে এই বিশ্ববিদ্যালয়ে। তিনি একই সাথে রাজশাহী ইউনিভার্সিটি অফ, রুয়েটের পুরোটা আপনি বলবেন, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েটের আরেক ভার্সন বলা যেতে পারে। রুয়েটের তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একই বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র ছিলেন। তাসনিম বিনতে শওকত, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্ববামে আছেন নাফুর নাসরিন নাজা, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের প্রতিনিধিত্ব তিনি করছেন। নাজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। এবং সর্বডানে আছেন আমাদের সাথে আজকে দর্শক ডক্টর মুজিবুর রহমান, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তিনি যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা। ডক্টর মুজিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। জুমে আমাদের সাথে যোগ দিচ্ছেন, আমি চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য, তারা যদি ইতিমধ্যেই আমাদের সাথে যোগ দিয়ে থাকেন। দেওয়ান গৌস সুলতান, জনাব দেওয়ান গৌস সুলতান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, জি, থ্যাংক ইউ। জনাব দেওয়ান গৌস সুলতানও একজন পরিচিত মুখ এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির, একজন রাজনীতিবিদ এবং একই সাথে একজন মুক্তিযোদ্ধা। দেওয়ান গৌস সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। এই কারণে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যে যোগ দিয়েছেন ইতিমধ্যেই জনাব M.A. লিংকন মোল্লা, যিনি ডেনমার্ক আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট। জনাব মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ডেনমার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সে কারণে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ ফারহান ভাই। আমি তাসনিম আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে ব্যাখ্যা করুন। ধরুন যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি দর্শকরা আজকে প্রথমবারের মতো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি,
এর আগে করেছি, বাট যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রথমবারের মতো, বিশেষ করে কোটা বিরোধী বিষয়ে আন্দোলন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, এই আন্দোলন কি, এর প্রেক্ষাপটটা কি? আচ্ছা, শুরুতে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি, এবং এবং আমার যত ছাত্রছাত্রী, আমি আই ফিল অ্যাশেমড, আমি লজ্জিত, এবং আমি এটা আমি বলছি, এবং এই কথাটা দিয়েই আমি আসলে শুরু করব। কারণ আমি আসলে যাদেরকে ছোট ছোট মুখকে 2022 সালে শিশুর মতো আমি রেখে এসেছিলাম, আজকে তারা রাস্তায়, আসলে আমি সহ্য করতে পারছি না। এবং আমি ক্লাসে ছাত্রদের পড়ানো ব্যতীত আমাকে যে একদিন আমি টকশোতে, উচ্ছ্বাসের সঙ্গে টকশোতে যে আমি দৌড়ে চলে আসব, এটা আসলে আমি কখনোই ভাবিনি, কল্পনাও করতে পারিনি। অথচ আমি আজকে এখানে এসে বসেছি। তো কোটা বিরোধী যে আন্দোলনটি হচ্ছে, কোটা যে জিনিসটা, সেটা হচ্ছে আজকে তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে আর কোনো কথা নেই। সবাই, সর্বস্তরের শিক্ষার্থীরা এক হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা ভর্তি হয়, তাদেরকে বিশাল এক ধরনের ভর্তি যুদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। তাদেরকে বারবার সেই শিশুকাল থেকে অ্যাডাল্টহুড বা এট দ্য এজ অফ 18 অ্যাপ্রক্সিমেটলি তাদেরকে যুদ্ধ করে 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 ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো আপনারা জেনে থাকবেন যে সরকারি যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ব্যতীত যেগুলো জেনারেলাইজড পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি পরীক্ষাতেও কিন্তু কোটা আছে। যার অর্থ হলো, মেধা তালিকায় যে আপনি যে ভর্তি পরীক্ষা দেবেন, তার বাইরেও যেমন 33% বা এরকম XYZ% আসবে কোথা থেকে, বিভিন্ন কোটা থেকে। সেই ভর্তি পরীক্ষার শেষে, ভর্তি যুদ্ধ শেষে তার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বিশ্ববিদ্যালয়ে যখন তারা পাশ করে যায়, তখন সবার স্বপ্ন থাকে সরকারি চাকরি করবে। কারণ সরকারি চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে আমরা সকলেই জানি। বেতন কিছুটা কম হলেও আমরা জানি যে at the age of termination of the job period they will get lots of benefits from the government, from the state. সিকিউরিটি। এক্স্যাক্টলি। তো সেজন্য সরকারি চাকরিতে যোগদানের জন্য কিন্তু তাদের করতে হয় ভয়াবহ আরেক যুদ্ধ। যে যুদ্ধটা শুধুমাত্র 1 বছরের যুদ্ধ নয়। যেদিন থেকে একজন ছাত্র সরকারি বা বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেই দিন থেকে যাদের টার্গেট থাকে যে তারা সরকারি চাকরি করবে, তার সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশিও তারা সেই প্রস্তুতি শুরু করে। এহেন পরিশ্রম শেষে যখন তারা সেই বাংলাদেশ সিভিল সার্ভিস যে এক্সাম, BCS এক্সাম, সেই পরীক্ষাটা যখন দিতে যায়, তখন তাদেরকে মুখোমুখি হতে হয়, বৈষম্যের শিকার, কোটার শিকার। তো এই কোটাটা হচ্ছে ওই ভর্তি পরীক্ষার মতোই যদি আমি বলি, এখানেও থাকবে যেমন 30% মুক্তিযোদ্ধা কোটা। আজ শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা নয়, তাদের নাতিপুতিদেরকেও ছাড়িয়ে গেছে। তো যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান হয়ে আমি নিজেও এর ঘোর বিরোধী। তো এই যে কোটা, আপনার পরিবারের কোন স্টেজের, কারা কে মুক্তিযুদ্ধ করেছেন? আমার বড় বাবা উনি মুক্তিযোদ্ধা। বড় বাবা মানে আমার সবচেয়ে বড় আমার চাচা, আপন চাচা, উনি মুক্তিযুদ্ধ করেছেন। ওনাকে ধরার জন্য মিলিটারি এসেছে এবং হয়তোবা হায়াতের জোরে উনি বেঁচে গিয়েছেন। আমার বাবা মুক্তিযোদ্ধাদের ছোটখাটো যে কাজ করে দাও, কারণ তার বয়স তখন কম ছিল, উনি ওই বয়সে যতটুকু, আজকে যেরকম আপনি দেখেছেন মুক্তিযুদ্ধ, 2 বছরের শিশুও কিন্তু রাজপথে নেমেছে মুক্তিযোদ্ধাদের পানি খাওয়া, মুক্তিযোদ্ধা বলছি, দুঃখিত, কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে পানি খাওয়াচ্ছে। তো এটা আসলে 71 সাল। তো এরকম আমার আপন বড় মামা, উনিও মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছেন এবং আমার নানা, উনি 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের শহীদ। 11 জনকে তাদেরকে একসাথে করে যমুনা নদীতে গলা কেটে তাদেরকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়। তো এরকম চেতনা নিয়ে বড় হওয়া মানুষ আমি। আজকে আমিও কিন্তু এই কোটার যে বিরোধী আন্দোলন হচ্ছে, এই সংস্কারের পেছনে আমি জোর দাবি জানাই। আপনি যে মনোভাব নিয়ে কথা বলছেন এবং আপনি আন্দোলন করছেন, কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা আছেন তাদের সাথে আপনি একাত্ম, আপনার স্টুডেন্টদের জন্য আপনি একাত্ম। আপনার যারা কাজিন আছে, আপনার বড় বাবার সন্তানেরা, আপনার চাচার সন্তানেরা কিংবা আপনার মামার সন্তানেরা কি আপনার সাথে একমত? অবশ্যই তারা একমত, এবং আমি প্রাউডলি বলতে পারি আমার বড় বাবা, আমার বড় মামার, তার কিন্তু কোনো সার্টিফিকেট নেই। কারণ এখানেও তো আপনারা জানেন সবখানেই অন্যায়, অবক্ষয়, দুর্নীতি।
তো আপনার যাকে খুশি আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন, সে হয়ে গেল মুক্তিযোদ্ধা, সে পেল বেনিফিট। তো এখানেও অনেক, সবখানেই আসলে পেছন দিয়ে টাকা চলে। তো আপনি যে প্রশ্ন করেছিলেন সেখানে ফেরত আসি। তো কোটাটা আসলে ওটাই যা আসলে মেধাকে অপচয় করে দিচ্ছে, মেধা পাচারকে আরো উজ্জীবিত করছে। আর যে সমস্ত মেধা আসলে পাচার হওয়ার সম্ভব নয়, তারা আসলে দেশেই পস্তাচ্ছে। আসবো আপনার কাছে। জনাব দেওয়ান গৌস সুলতান একজন মুক্তিযোদ্ধা এবং একজন আওয়ামী লীগেরও নেতা। আপনার কাছে জানতে চাইলাম, এই যে নতুন প্রজন্মের, তিনি একজন শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি তার শিক্ষার্থী যারা আছেন, তার ছাত্র যারা আছেন, তাদেরকে নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি নিজে একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, একজন মুক্তিযোদ্ধা পরিবারের তিনি সন্তান, এবং তিনিও এই যে বর্তমান বাস্তবতার যে কোটা সিস্টেম যেটি আছে, এই কোটা সিস্টেমের পক্ষে তিনি নন। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, মূলত কি আপনার কাছে মনে হচ্ছে যে আসলে এই যে 30% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিদের জন্য, নাতি নাতনিদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, এই কোটা বিরোধী আন্দোলন কি এই 30% কোটাকে টার্গেট করে, নাকি টোটাল যে 56% অ্যালোকেটেড করা হয়েছে সরকারের পক্ষ থেকে এই পুরো সিস্টেমের একটি রিফর্মের বিরুদ্ধে? আপনার মন্তব্যটা জানতে চাই। অনেক ধন্যবাদ ফারহান মাসুদ সাহেব। আমি প্রথমেই এই বিগত কদিনের আন্দোলনে ঢাকা এবং বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। বাংলাদেশে একটা ভীষণ পক্ষে বিপক্ষের যুদ্ধান্তিক অবস্থা চলছে এবং তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কোটা বা কোটা বিরোধী। তাসনিম সুন্দর করে কিছু কথাবার্তা বলেছেন, তার কথাগুলো ফেলে দেওয়ার নয়, কিন্তু আমার মনে হয় আজকে যে জিনিসটা মূলত আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে আজকে দিনে বাংলাদেশের কোটার কি অবস্থা। আমি আমার মতো বলার আগে আমি দয়া করে কি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের আজকের অবস্থানে, আজকের আইনে কোনো কোটা কি চালু আছে আপনার জানা মতো? ফারহান মাসুদ সাহেব, আপনার কাছে ইনফরমেশনটা নিয়ে আমি আগাতে চাই, আর যদি বলেন আমি আগাবো তাহলে আমি আগাবো। বলুন, আপনি বলুন। আমরা যতদূর জানি যে কোর্টের আদেশের কারণে বিষয়টি আসলে এখন স্থগিত আছে। কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাটা আমি বললে হয়তো তাসনিম বা তাদের মতো অনেকেই ভাবতেন যে আমি, যেহেতু আমার পরিচয় দিয়েছেন রাজনীতিক, আমি সেই কারণে বলছি। আজকের বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশে কোনো কোটা নেই। আমি এর ব্যাকগ্রাউন্ডটা একটু সংক্ষেপেই বলি। 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন প্রধানমন্ত্রী এই যা যা কোটা ছিল 56 ভাগ বলেন যাই বলেন, প্রত্যেকটাকে বাতিল করে দিয়েছেন এবং সেই বাতিল করা পরিপত্র জারি করা হয়েছে। শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য যে কোটা সিস্টেম ছিল সেটি তিনি বাতিল করেছেন, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা হয়েছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। হাইকোর্ট প্রাথমিকভাবে বা হাইকোর্টের জাজমেন্টে এটা রিইনস্টেট করার জন্য রায় দিয়েছেন। রায় দেওয়ার সাথে সাথে সরকার এই রায়ের বিরুদ্ধে, ইন আদার ওয়ার্ডস, কোটা পুনর্বহালের বিরুদ্ধে আপিল করেছেন যে কোটা যাতে না থাকে। সেই আপিলটা এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন আছে। আপনি ঠিকই বলেছেন যে আজকে বাংলাদেশে কোনো কোটা নেই। এই নাই থাকা অবস্থায় কারা এই আন্দোলন, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনটা করছে, এটা আমার মনে হয় প্রত্যেকের একটু গভীরে গিয়ে অনুধাবন করা প্রয়োজন। কোটার কথা যদি আমি আরো একটু জেনারেলি বলি, তাসনিম আমাকে কিছু মনে করবেন না, আপনি বয়সে অনেক তরুণ, আপনার বাবারও যুদ্ধ করার সময় হয়নি, অথচ আমি যুদ্ধ করেছিলাম, সেদিক থেকে একটু মুরব্বিয়ানা করতেই পারি। কোটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এবং আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চালু ছিল। আপনি নিশ্চয়ই এটা অবগত আছেন যে আমাদের কলেজে ভর্তির সময়, ইউনিভার্সিটি ভর্তির সময় প্লেয়ার্সদের জন্য, সিঙ্গারদের জন্য, আর্টিস্টদের জন্য কিছু কিছু কোটা সব সময় রাখা হয়। তো সমাজের বিভিন্ন অংশের লোকদের একীভূত করার জন্য। এবার এই দেশে যখন ইউনিভার্সিটিতে, আপনি ইউনিভার্সিটি ডিগ্রি করছেন, ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন দেওয়া হয়
তারা দেখতে চায় যে পাবলিক স্কুল থেকে কয়জন এসছে এবং প্রাইভেট স্কুল থেকে কয়জন। আই থিংক জনাব দেওয়ান গো সুলতান, এখানে একটু আসলে বিষয়টা আসলে যখনই আমরা এই দেশের তুলনা করব প্রেক্ষাপটটা সঠিক হতে হবে বা আরেকটু ক্লিয়ার হতে হবে। এদেশে কিন্তু কোনো কোটা সিস্টেম নাই, কোটা সিস্টেম নাই। আমি জেনারেলি কোটার কথা বলছি। কোটা ইটসেলফই যেমন কোনো বস্তু নয় যেটাকে শুনেই বাদ দিয়ে দিতে হবে। আর আজকের বাংলাদেশের আঙ্গিকে যারা আন্দোলন করছেন তাদের এই জিনিসটা অনুধাবন করা দরকার যে আজকে বাংলাদেশে কোনো কোটা নেই। তার চেয়ে দুঃখজনক যেটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমিতে ৭১ সালে ১৬ ডিসেম্বর আমরা রাজাকার পাকিস্তানিদের পরাজিত করেছিলাম। সেই দিন থেকে শুরু করে গত ৫০ বছরে সেই পরাজিত শত্রুর পক্ষে অন্তত বাংলাদেশে কেউ একটা আওয়াজ দেয়নি। আজকে যেভাবেই হোক এই ছাত্রদেরকে বিভিন্নভাবে অর্গানাইজ করে বা কি করে, আই ডোন্ট নো, আমার পক্ষে আমার ইনফরমেশন নাই বলা, তাদের মুখ দিয়ে আমি রাজাকার এই কথাটা বলানো হচ্ছে। বলতে পারেন যে প্রধানমন্ত্রী কথা তুলেছেন, প্রধানমন্ত্রীর কথাটা যদি যাই, রূপা সম্ভবত প্রশ্ন করেছিলেন যে কোটা সম্পর্কে মুক্তিযোদ্ধাদের নাতিপুতির জন্য কোটা দেব, এত 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 প্রতিবাদ কেন? তাহলে কি আমি কোটা রাজাকারদের জন্য রাখবো? জনগণের কাছে আমার প্রশ্ন। সো দ্যাট ওয়াজ এ কোয়েশ্চেন। যারা আজকে আন্দোলন করছেন তারা তাদের জন্য কোনো কোটা চান নাই, কাজেই প্রধানমন্ত্রী সেই কথাটা কোনোভাবেই তাদের উপরে গিয়ে বর্তায় না। অথচ তারা আমি রাজাকার বলে আজকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের প্রতি আমি তাসলিমকে একটু অনুধাবন করার জন্য চেষ্টা করব। মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি যেই যে অশ্রদ্ধা দেখাচ্ছেন, এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকের বিবেচনা করে আজকের আন্দোলনকে পর্যালোচনা করা উচিত। ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন আমি যে প্রশ্ন করেছিলাম যে এই যে কোটা সিস্টেম আপনি প্রেক্ষাপট বলেছেন, এখন এটি নিয়েও তো সন্দেহ ছিল। ২০১৮ সালের পর আমাদের এখানে আরো দুজন অতিথি আছেন, তারা আন্দোলন করেছেন। সেই তখনকার সিচুয়েশন আমি জানবো খন্দকার সুমনের কাছ থেকে, আসলে কোন বাস্তবতায় ছিল এবং কেন ছাত্ররা আবার তাদেরকে আন্দোলন করতে হলো। আমি একটা কথা যদি যোগ করতে পারি, যেমন কালকে এখানে লন্ডনে আলতাবালি পার্কে একটা প্রতিবাদ সভা হয়েছে কোটার পক্ষে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একটা মিটিং ছিল। আচ্ছা, এই বিষয়ে আমি আসছি, এই বিষয়ে আমার স্পেসিফিক কিছু ডিসকাশন আছে, এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন করব। কিন্তু আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও কিন্তু অনেকেই যে তারা এই যে কোটা নিয়ে যে বৈষম্য হয়, এই বৈষম্যের বিরুদ্ধে, এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা সরকার বাতিল করেছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য যে বরাদ্দ ছিল কোটা, তা বাতিল করা হয়েছে। কোর্টে গিয়েছে, কোর্টের দোহাই দিয়ে বলা হচ্ছে এখন এটি কোর্টের বিষয়। এই কোর্টের দোহাই কিন্তু এখন যখন চাপে পড়েছে সরকার, এই কোর্টের দোহাই কিন্তু আর এখন মুখ্য নয়, এই কোর্টের তারিখ কিন্তু এগিয়ে আনা হয়েছে এবং আগামীকালকে কোর্টই সিদ্ধান্ত দেবে। এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার ভাষণে বলেছেন যে কোর্টের উপর আস্থা রাখতে কোর্ট ন্যায় বিচার করবে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশের কোর্ট কি ন্যায় বিচার করবে এবং কি রায় আসতে পারে। তো এই বাস্তবতা বুঝতে কেন ৬ বছর লাগে একটা সরকারের? জনাব গৌস সুলতান, আজ পর্যন্ত আপনি কি কোন মামলার পক্ষ বা বিপক্ষকে বলতে শুনেছেন যে কোর্টের কাছ থেকে আমি অন্যায় আশা করি? আমার মনে হয় আপনার কথাটাকে আপনি যদি বাংলাদেশের কোর্টের ইতিহাস, না প্রত্যেক পার্টি মামলার বাদী হোক বিবাদী হোক সবাই আশা করে কোর্ট ন্যায় বিচার করবে। কাজেই প্রধানমন্ত্রী যদি আজকে আশা করেন কোর্ট ন্যায় বিচার করবে, এখানে আপনার অন্য কিছু খোঁজার কোনো সুযোগ নাই। আমি তো অত্যন্ত দুঃখিত আপনার কথা। আমার কথাতে আপনি দুঃখ পেতে পারেন, কিন্তু বাংলাদেশের কোর্টের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আপনি আমার থেকে বেশি জানেন, এতটুকু আমি বিশ্বাস করি। না, আপনি একটা এক্সাম্পল দেন যে কোন পার্টি মামলার রায় দেওয়ার আগে বলেছে। আমি আপনাকে না, আমি কোর্টের মেরিট নিয়ে আমি কথা বলছি না। বাংলাদেশের আদালতের রাজনৈতিক ইতিহাস, রাজনীতিতে প্রভাব, রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট আচরণ, কিংবা কোর্টের উপর রাজনীতির প্রভাব, সরকারের প্রভাব, এই সম্পর্কে আপনি আমার থেকে বেশি অবগত, এটি আমি বিশ্বাস করি। আমি আপনাকে অবশ্যই আমি আপনার কথা একদম ফেলে দেব না। এটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশের প্রত্যেকটা দেশের পারিপার্শ্বিক অবস্থা। ধন্যবাদ। আমি আপনাকে এতটুকুই বলছিলাম যে ৬ বছর লাগলো ২০১৮ থেকে ২৪,
এবং সরকার যে কোর্টের দোহাই দিল সেই কোর্টের ডেট কিন্তু সরকারই এখন উদ্যোগী হয়ে, যেটি ভালো দিক, যেটি একেবারে সময় উপযোগী সিদ্ধান্ত তারা এগিয়ে এনেছেন এবং তারা আগামীকালকে করতে পেরেছেন। এটি কি 6 বছর ধরে যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন এটি আদালতের বিষয়? কোর্টের এই তসিজ আমার মনে হয় যারই কোর্ট সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে, কোর্টের তারিখ আগানো পেছানোর সুযোগ সুবিধা সবসময় আছে। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। ধন্যবাদ। আমি এবার আপনার কাছে জনাব গৌসুদ্দিন, আপনি একটু থাকবেন। আমি আপনার কাছে জানতে চাই 2018 সালে আপনারা কোটা বিরোধী আন্দোলন করলেন। এই আন্দোলনের পর প্রধানমন্ত্রী সরকার মেনেও নিল এবং সেটি গেজেটও প্রকাশ করা হলো। এই 18 আন্দোলন আর এখনকার আন্দোলনের মধ্যে পার্থক্য? ধন্যবাদ দর্শকদেরকে যারা শুনছেন কষ্ট করে এবং যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। একজন মুক্তিযুদ্ধ আছেন, ওনাকে ধন্যবাদ এবং সালাম। প্রথমত হচ্ছে এই মুক্তিযোদ্ধা নিয়ে যখন কোনো ডকশোতে আজ মুক্তিযুদ্ধই সামনে চলে আসে এবং মুক্তিযুদ্ধ এবং 1971 সালের মুক্তিযুদ্ধটাকে হয়েছিল কিন্তু এই কোটার বিরুদ্ধে, এক ধরনের প্রথার বিরুদ্ধে। এটা আমাদের ইতিহাস থেকে জানছি, কিন্তু মুক্তিযুদ্ধরাই এখন ভুলে গিয়েছে যে কিসের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা সম্মান করি তাদেরকে, উই রেসপেক্ট দেম, বাট ভুলে গিয়েছে। এটা কিন্তু দুঃখজনক। এই প্রথার বিরুদ্ধেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, অধিকার এবং শোষণের বিরুদ্ধেই কিন্তু এই সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছে। তারা কিন্তু ওই ছেলেদের চাকরির জন্য কিন্তু দাঁড়ায়নি, অধিকারের জন্য দাঁড়িয়েছে। তো এই যে বিশাল জনগোষ্ঠী, এই যে বিগত, এটা শুধু 18 সালের আন্দোলন নয়, আমরা তো 18 সালে আসেন। 18 সালের আন্দোলন, 18 সালের আন্দোলন, এটা লাস্ট 20 ইয়ার্স ধরে এই আন্দোলন চলছে। বাট 18 সালে এটা পরিণত হয়েছিল, একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল, আজকের মতো না, আরো বিশাল ভাবে হয়েছিল এবং এটা সফল হয়েছিল। এবং এটা প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বলছিলেন যে কোটাই থাকবেন না, এখন উনি বলছেন, কিন্তু তখন উনি কিন্তু ওই বলতে বাধ্য হয়েছিলেন। ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন বলতে বাধ্য হয়েছিলেন, তখন স্ববিরোধী আবার কথা বলছেন উনি কিন্তু স্ববিরোধী হয়ে গেছে। আজকে যে আদালতের দোহাই দেওয়া হচ্ছে, সেই আদালতও বলছিল যে এটা আদালতের কাজ না, এটা প্রশাসনিক বিভাগের কাজ। তাহলে এখন আদালতও কিন্তু মাউন্স করছে, আদালতও কিন্তু স্ববিরোধী হয়ে গেছে। এখন বলতেছে তারা নিজেরাই মুরব্বী হয়ে গিয়েছে। হোয়াটস ওকে, ফাইন, আমরা আদালতকে রেসপেক্ট করি, কিন্তু কোন আদালতকে, যে আদালতের প্রধান বিচারপতিকে বন্দুক থেকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। তো উনি বলছেন যে কোটা 30% মুক্তিযুদ্ধ। দেখেন, এই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার নাম নিয়ে বাংলাদেশ এবং রাজাকার এবং মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণকে দুটা কমিউনিটিতে ভাগ করে ফেলেছে। দুটা কমিউনিটি এখন, এক পক্ষ হচ্ছে মুক্তিযোদ্ধার পক্ষ, আর এক পক্ষ হচ্ছে সাধারণ জনগণ। এতগুলা করার তো দরকার নেই। মানুষ চাচ্ছে আমার মেধা দিয়ে দেবে। মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কিন্তু চায় নাই, এরা বলছে না যে আমাদেরকে আপনারা এই কোটা দেন, ওরা এক্সাম দিবে। তাহলে পরীক্ষার আদালতে যে রিট করা হয়েছে সেটি তো মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকেই তো করা হয়েছিল, সেই রিটটা না রিট করতে পারে, তাদের লোক তারাই তো করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো বলছেন যে মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা বা পরিজন চাচ্ছে না, যারা দিয়েছে এরা 80% ফেক। শুনেন, 80% ফেক। যার বয়স এখন 30 বছর, বিসিএস দিতে যারা আদালতে রিট করেছেন কিংবা যারা আদালতে আবেদন করেছেন, তারা মুক্তিযুদ্ধ পরিবারের পক্ষ থেকে বা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তারা সেটি আবেদন করেছেন। শুনেন, আমরা এখনো সঠিক মুক্তিযুদ্ধের লিস্ট পাই নাই। সেটি অন্য বিষয়। কিন্তু আপনি যে বলছেন যে মুক্তিযোদ্ধা পরিবারে কেউ চাচ্ছে না, আপনার এই দাবির পরিপ্রেক্ষিতে কোনো এক্সাম্পল নেই, কারণ যারা আবেদন করেছেন তারা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে করেছেন, তারা সমাবেশও করেছে। তাহলে আদালত কেন প্রথম দিকে বলেছে যে এটা আদালতের কাজ? সেটি নিয়ে আলোচনা করুন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা আদালতের কাজ নয়, আর উনি বলছেন সেটি নিয়ে আলোচনা করুন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে বলছেন যে মুক্তিযোদ্ধা চাচ্ছে না, সেই প্রশ্নটি এখানে প্রাসঙ্গিক কিনা। কারণ হচ্ছে মুক্তিযোদ্ধারাই বা মুক্তিযুদ্ধ পরিবারের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় পরিবার হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তো সেটা এই আন্দোলন কি জিয়াউর রহমান তারেক রহমানের এটা রাজনৈতিক নয়, কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান। ডাইরেক্ট যদি যোদ্ধার সন্তান হন তাহলে তারেক রহমান এর চেয়ে বেশি এক্সাম্পল দিতে পারি না। উনি নিজেই দেখছি লাইভে বলছেন যে উনি চান না, তাহলে আর কে চান? ওনার চেয়ে কি বড় সন্তান আছে? আমি তো জানি না। কর্নেল উসমান তারেক রহমানের কি কোটার প্রয়োজন আছে? না, তারেক আপনি বলুন, ওনার মেয়ে আছে না? তারেক রহমানের কি, তারেক রহমানের মেয়ের কি কোটার প্রয়োজন আছে কিনা? তারেক রহমানের মেয়ের কোটার প্রয়োজন আছে কিনা? উনি লিড নিচ্ছেন এখন, উনি ব্রিটিশ সিটিজেন। যারা কোটা কেন যারা চাচ্ছেন, তারা কেন চাচ্ছেন? না, আমি বলি তারা তাদের অধিকারের জন্য চাচ্ছেন, তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের একটি রিকগনিশন চাচ্ছেন, অ্যাকনলেজমেন্ট চাচ্ছেন। আপনি যে উদাহরণ দিয়েছেন এটি ঠিক প্রাসঙ্গিক কিনা? তারেক রহমান সাহেব এখানে ভিডিওতে বলতেই পারেন যে তিনি কোটা চান না, কিংবা তার সন্তানের কোটার প্রয়োজন। এভাবে অনেক মুক্তিযুদ্ধ আছে, অনেক মুক্তিযুদ্ধ আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে
মুক্তিযোদ্ধারা কোটা চায় না, কিন্তু যারা কোটা চেয়েছেন তারাও তো মুক্তিযোদ্ধা। না না শুনেন, আমি বলি আপনাকে, তারাও তো মুক্তিযোদ্ধার উত্তরসূরি। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এখন মুক্তিযোদ্ধার উত্তরসূরি, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার বয়স 54 বছর না ভাইয়া, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বয়স এখন 70+, 70+। ওরা কোটার জন্য আসেনি, এদের নাম না, যারা পরিবার থেকে আসছে এদের বয়স under 30। দেখেন এই লোকগুলো বা under 50 হবে এরকম। আর আপনারা যারা বলছেন শুধু মুক্তিযোদ্ধা, কেন মুক্তিযুদ্ধ ছাড়াও কিন্তু কোটা আছে। আপনারা দেখেন, আমি বলি কোটাগুলোর নাম, 2 মিনিট সময় দেন। আমার প্রশ্ন ছিল আসলে এটি না, এটি আমরা মোটামুটি সবাই জানি যে আসলে কোন কোটার হার কত। আমার প্রশ্ন হচ্ছে 2018 এবং 2024 এই আন্দোলনের মধ্যে পার্থক্য কি? কেন কোনটাই পার্থক্য না, দুটাই ছিল এক সেম অধিকারের জন্য, দুটাই এখানে আবার কেন প্রয়োজন হলো? এখন যেটা মীমাংসিত বিষয়, বাংলাদেশে যেটা মীমাংসিত হয়ে গেছে, আদালত বলেছে এটা আমাদের দায় না, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো কোটাই থাকবে না। তার মানে এটা উনি নিজের মুক্তিযুদ্ধই স্বীকার করেছেন যেটা স্থগিত হয়ে গেছে, কিন্তু আদালত আবার নিজে থেকে মানে খবরদারি করে যে আন্দোলন যারা আবেদন করেছেন তার পরিপ্রেক্ষিতে আদালত রায় দিয়েছে। তাহলে আগেরটা মিথ্যা ছিল, মানে কোনটা সত্য? ওনারা আদালতের কোনটা সত্য ছিল? আগেরটা সত্য নাকি এখন কোনটা সত্য? আদালতকে এখন এটা জবাব দিতে হবে। এই জন্য ছাত্ররা রাস্তায় নামছে, কারণ সবৃদ্ধি তো হবে না। একজন ব্যক্তি বলতে পারি, আসছি আপনার কাছে, আমি আরো এটাই এখানে কোনো পার্থক্য নেই। দুটি আন্দোলনের কিন্তু একটাই মোটিভ, যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কোটা আছে, কোনো ধরনের কোটা চাই না, কিন্তু এই সবৃদ্ধির কারণে কিন্তু ছাত্ররা আসবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিব। আমরা জানি যে এই আন্দোলন এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এবং এটিকে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ছাত্রদের আন্দোলন বা যৌক্তিক আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিএনপি এবং জামাত। আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। আমাকে একটা আনইন্টারাপ্টেড বলতে দিবেন প্লিজ। প্রথমত হচ্ছে দেখেন, এই যে সরকারটা কি বললো কি না বললো এটাতে আমি এত চিন্তা করতেছি। প্রথমত হচ্ছে 2018 সালে আর 2024 সালে দুইটাতে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা দুইটা ভেরি সিগনিফিকেন্ট ফ্যাক্টর। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশে যখন কোনো প্রাইম মিনিস্টার এমনকি মন্ত্রী এমপিরা শপথ নেন, সেখানে কিন্তু বলতে হয়, এবং ইভেন যার যার ধর্মমতে সর্বোচ্চ যেটা আমার বিশ্বাসের জায়গা হাত দিয়ে বলতে হয়, আমি কোনো রাগ বিরাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো দায়িত্ব কোনো কর্ম সম্পাদন করিব না। দেখেন, আওয়ামী লীগের সভানেত্রী উনি প্রধানমন্ত্রী অবস্থায় 2018 সালে উনি নিজে স্বীকার করেছেন, এই গত কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে, আমি রাগ করে বাদ দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে উনি শপথ ভঙ্গ করেছেন, উনারা তো অনেক কিছু অবৈধ করতেছেন উনার নিজের মুখে, যেটা উনি শপথ ভঙ্গ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে 2018 সালে এই হাইকোর্টই বলছিল যে কোটা নিয়ে এটা রাজনীতি অথবা নির্বাহী সেকশনের কাজ। এখন দেখা যায় যারাই করুক, আপনি বলছেন অনেকে চাইতেই পারে, একজনের 20 কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, চাইতে পারে, আমি চাইতে পারি একটা, আপনাকে দেখতে হবে আপনি যে বর্তমানে যারা সংবিধান তো কাটা সিরা করে একেবারে শেষ করে ফেলে দেওয়া হচ্ছে, এরপরেও একটা সংবিধান বাংলাদেশে আছে, এটা কি বলে? সেখানে অনগ্রসর মানুষের জন্য একটা কোটা সিস্টেম ছিল। বেসড অন দিস হাইকোর্ট কি বলছে, যে প্রাইম মিনিস্টার হিসাবে উনি শপথ ভঙ্গ করে যে কোটা রাগের বশবর্তী হয়ে যেটা বাতিল করেছিলেন সেটা রং ছিল, সেটা বলছিল। প্রথমত এইটার ফয়সলা হওয়া উচিত, অবৈধভাবে যে কোটার বাতিল করলেন উনি, তার ফয়সলা প্রথমত হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে এই হাইকোর্ট 2018 সালে বলছিল এটা কোর্টের বিষয় না, এখন আবার হাইকোর্ট তার আবেদনের প্রেক্ষিতে সে বলছে অবৈধ, মানে ওই আগের প্রজ্ঞাপনটা বাতিল করছে, মানে ওনার অর্ডারটা বাতিল করছে, আর কিছু না। কিন্তু ওরা বলে নাই যে 18 সালে আন্দোলন এই সেই অনেক কিছু না, এটা অনেকে অনেকভাবে মানে উপস্থাপন করে এক্সিকিউটিভ অর্ডারটা বাতিল করছে। তাহলে এখন দেখেন, এমন বর্তমান আওয়ামী লীগ সমাজে তিনি স্বীকারও করছে। তাহলে প্রথমত হচ্ছে ওনার ইমিডিয়েট এইটার কারণে হলো পদত্যাগ করা উচিত। আমি বলছি যেটা আইনের কথা মতো, নিয়ম যেটা হলে নিয়ম শুদ্ধ যদি রাজনীতি বা আইনের শাসন থাকতে হয় এটলিস্ট। এই যে হাইকোর্ট আমার বড় ভাই বলছেন যে বাংলাদেশে কেউ বলে কয়ে কি রায় নিয়ে, আপনি হয়তো উত্তর দিতে চান নাই। ওনার একটা কথা ছিল এখানে, এই আওয়ামী লীগ সমাজে তিনি বলছেন যে কোর্ট দেখবে, ছাত্ররা ওয়েট করুক। পরে একটা লাইন ছিল,
উনি বলছেন যে ছাত্রদের পক্ষে রায় আসবে, উনি জানেন আন্দোলন করে কত 100-র উপরে এরা বাংলাদেশের এটি কি তিনি ছাত্রদের পক্ষে আসবে, তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে কি তিনি উনি প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেন তিনি, কিন্তু প্রশ্ন হচ্ছে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন না ফরহাদ ভাই, জাতির উদ্দেশ্যের ভাষণটা হচ্ছে অফিশিয়াল। নো প্রেস কনফারেন্সটা অফিশিয়াল না, আপনি সাংবাদিক জাতির উদ্দেশ্যের বক্তব্য আমি কিন্তু কোট করেছি, আমি কিন্তু কোট করেছি জাতির উদ্দেশ্যে ভাষণ না, আপনি যাই করুন না বক্তব্য, উনি তো আজকে বলছেন না কালকে বলছেন, এটা প্রাইম মিনিস্টারের বক্তব্য, প্রেস কনফারেন্সের বক্তব্য, অফিসিয়াল বক্তব্য, তিনি বলেন জি উনি বলছেন যে কোর্টের ছাত্রদের পক্ষে আসবে। শুনেন, আমি যে বললাম ওনাদের কোনো কথা বক্তব্য রাখতেছেন, আমি শুধু প্রণোদি দিচ্ছি, ওনারা যে নিজেদের বক্তব্য নিজেরা কন্ট্রাডিক্ট করে ওইটা বলতেছি। ইন দি মিন টাইম 100-র উপরে কারা মরছে বাংলাদেশ। আমরা রাজনীতি অনেকেই করি, আমি সদর ইউনিভার্সিটি ছিলাম, আমার বোন এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আসছি এদেশে। প্রশ্ন হচ্ছে দেখেন, এই যে আন্দোলন, এটা হচ্ছে শতাব্দী সেরা একটা অভ্যুত্থান। এটা আমার পক্ষে আসতে পারে, বিপক্ষে আসতে পারে, ডাজন্ট ম্যাটার। কারণ এই যে রাস্তায় যারা আসছে, যদি যাদের চোখ কান পঞ্চ ইন্দ্রিয় যাদের কাজ করে, তারা বুঝতে পারবে এখানে একেবারে নির্মমভাবে আন্দোলনটা করতে পারে। কোনো রাজনীতির সাথে ওরা কোনো দর্তব্য না, ওরা শুধুমাত্র বলছে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা করতে। এখন এই যে আবু সাইদ সহ যে কতগুলা ছাত্রকে শহীদ করা হলো, আপনি বলেন বাংলাদেশের অথবা বিশ্ব অথবা জাতিসংঘের কোন হিউম্যান চার্টার, কোন একটা ল চার্টারে পরে মাত্র 20 থেকে 30 ফুট দূর থেকে একটা ছেলেকে তার হাতে কিছুই নাই, যে বুক পেতে দিচ্ছে, এই ধরনের একটা বর্বরতার মধ্যে এই ছেলেকে গুলি করতে পারলো? এই যে ছেলেকে গুলি করছে আবু সাইদকে, এই পুলিশ যে কনস্টেবল ছিল, কত পুলিশ কর্মকর্তা ছিল, এই পুলিশ কর্মকর্তাকে এই সরকার এখন মন্ত কোনো কি বলছে? অনেক সময় আমরা দেখি ছাত্রলীগের মুরগি চুরি, গরু চুরি, এই মানে এগুলার কারণেও কোনো একটা কিছু ছাত্রলীগকে ধরতে গেলে পুলিশকে সাসপেন্ড করে। কিন্তু আমরা এত বড় ঘটনার পরে এই পুলিশের বিরুদ্ধে দেখানোর জন্য হলো কিছু দেখলাম না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই আন্দোলন করার সময় এই আওয়ামী লীগ সমালোচক বলছিলেন করুক না আন্দোলন, ওরা করুক, রাস্তাঘাটে কিছু উল্টাপাল্টা না করে করুক, ওরা করতে গেছিল তো। আজকে পুলিশ দিয়ে গুলি করালেন, বন্ধ হয়ে গেল, র্যাব দিয়ে মারলেন, এখন সেনাবাহিনীকে নামাচ্ছেন, কারফিউ জারি করছেন কেন? আওয়ামী লীগের সেক্রেটারি কি বলছিলেন ছাত্রদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য ছাত্রলীগই যথেষ্ট। দেখেন এই কথাগুলো, এগুলো কিন্তু ওনারা হুকুমের আসামি, অন রেকর্ড ওনারা বলছে, আমরা কিছু বলি নাই, অন রেকর্ড ওনারা হচ্ছে হুকুমের আসামি। আজকে যারা 100-র অধিক ছাত্ররা বাংলাদেশের 18 থেকে 25 বছরের ভিতরে যে ছাত্রগুলো, এবং অনেকগুলো বলি নাই, হাইকোর্টে আসেন এখন, হুড ইজ দ্য হাইকোর্ট? আপনাকে উনি প্রশ্ন করছেন, এই হাইকোর্টে যে বিচারপতি যা রায় দিচ্ছেন, ওনার নাম হচ্ছে কিজির হায়াত লিজু। উনি ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। উনার সাথে সেক্রেটারি ছিলেন পঙ্কজ দেবনাথ। এই যে হাইকোর্ট প্রতিটা জায়গায় এই যে আওয়ামীকরণ, এটা আওয়ামীকরণ করে আপনি আমার বোন বলছেন ভর্তি হওয়ার সময় কোটা, আবার চাকরির সময় কোটা। মুক্তিযোদ্ধাকে আজকে বাংলাদেশের সাধারণ ছাত্রের মুখোমুখি কে দাঁড় করিয়েছে? আওয়ামী লীগ দাঁড় করিয়েছে। এই আওয়ামী লীগই লিস্ট করছিল যে মুক্তিযোদ্ধা লিস্ট করা নাই, 30 লক্ষ শহীদের লিস্ট আমরা বলতেছি, অনেকে লিস্ট করে নাই। রাজাকারের লিস্ট করার পরে কি হয়েছিল আপনি জানেন? তাদের দেওয়া লিস্ট মতো সবচেয়ে বেশি রাজাকারের লিস্ট ছিল আওয়ামী লীগের। আমি বলছি চেম্বার কোর্টে উনি স্থগিত করে নাই, হুইজি বাকশাল ছাত্রলীগের সভাপতি। ধন্যবাদ। এই যে দেখেন কোর্ট গুলাতে আওয়ামী লীগকরণ, এই কোটার মধ্যে আমি কিন্তু বলেন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে আওয়ামীকরণ করা, এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই ক্রনোলজিক্যাল অনেকগুলি ইতিহাসের প্রসঙ্গ নিয়ে আসলেন, কোর্টের ইনফ্লুয়েন্সের কথা নিয়ে আসলেন, রাজনৈতিকরণের কথা নিয়ে আসলেন। নাও ছাত্র আন্দোলনের 3-4 সপ্তাহ পরে হঠাৎ মনে হলো ছাত্রদলের মনে হলো যে এবার আমরা মাঠে থাকবো। তারা ঘোষণা দিলেন ছাত্রদল বা বিএনপি এখন মাঠে থাকবে। এখন এই যে ছাত্রদের স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, জনগণের অংশগ্রহণ, আপনি বলছেন যে একটি নির্মোহ একটি অভ্যুত্থান, এটিকে রাজনীতিকরণ করার মাধ্যমে যে বিএনপি
বিএনপি প্রবেশ করার মাধ্যমে বাংলাদেশের মানুষের না, এই ছাত্রদের বাবা কি বাবা নাই, এই ছাত্রদের ভাই নাই, এই যে বিএনপি প্রথম দিন ভাসমান নৌকায় যাত্রী ওভারফ্লো করে নৌকা ডোবানোর একটা চেষ্টা। এই যে শুনে এটা হচ্ছে আওয়ামী প্রপাগান্ডাকে আপনি রিপিট করতেছেন। আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি আপনাকে প্রশ্ন করলাম, আওয়ামী লীগের প্রশ্নটা আমি আপনাকে প্রশ্ন আপনাকে করলাম। এখানে এই যে রাজনীতিকরণ করলেন, কিছু রাজনীতিকরণ, এটা কি তাহলে রাজনীতি? এটা কি রাজনীতি? কেন এই বিষয়টা কি? আমি বলি রাজনীতি হচ্ছে আপনারা যখন রাজনীতি মানে কি? রাজনীতি হচ্ছে একটা শব্দ। 4 সপ্তাহ আগে যখন ছাত্ররা শুরু করলো তখন আপনারা ঘুমিয়েছিলেন। কেন করবে? যখন আপনি বলতেন এখন আপনারা দেখছেন এখন কি করবে? আন্দোলন স্টেজ নিয়েছে, তাহলে বলতে স্টেক নিতে হবে। তাহলে বলি কি না, স্টেক না, এই ছাত্ররা কারো ভাই কারো সন্তান, এরা অন্য দেশ থেকে আসে নাই। আজকে 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে, এরা ভারতীয় নাগরিক না, এরা কোন দেশের নাগরিক না। ছাত্র বলতে না, অন রেকর্ড বলতে আমার একটা তথ্য যদি আপনি দেন, আমি তো অনেক তথ্য থাকেন না, বাংলাদেশের ছাত্রতে থাকে। আমি বলতেছি এখন 4 সপ্তাহ পরে আপনাদের মনে হয়েছে যে আমার ভাইদের পাশে দাঁড়ানো উচিত। অফকোর্স না, এই ভাই কারা? আচ্ছা, যারা বিএনপি করে 4 সপ্তাহ পরে আপনাদের এটা মনে হয়েছে। এই প্রশ্ন, যারা বিএনপি করে এরা কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ অবশ্যই। তাহলে এই বাংলাদেশের ছাত্র দলের বা ছাত্র বিএনপির 4 সপ্তাহ পরে আপনাদের মনে হয়েছে। বলতে দেন, প্রথমে ওরা আন্দোলন করছে 1 ঘন্টা স্বাভাবিকে, 2 ঘন্টা স্বাভাবিকে, 3 ঘন্টা স্বাভাবিকে। এগুলোর থেকে রাজনীতি দলগুলো শেখা উচিত। আন্দোলন আমি বলছি 4 সপ্তাহ পরে শিখে, 4 সপ্তাহ পরে শিখে না। যে সময় গুলি করে মারতেছে, যে সময় ছাত্রদের উপর নিরীহ ছাত্ররা যখন তাদের ন্যায্য দাবির ক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলন করছে, প্রাইম মিনিস্টার বলছে আন্দোলন করে শান্তিপূর্ণ হবে। ওবায়দুল কাদের বলছেন ছাত্রলীগ একাই যথেষ্ট। যখন ছাত্রলীগকে লিলিয়ে দেওয়া হয়েছে, তখন এদের মা, এদের বোন, এদের ভাই, এদের বাবা, এদের চাচা তখন পক্ষ দিবেই। এটা বাংলাদেশের মানুষেরা। বিএনপি কি মানে এরা কি এলিয়েন নাকি? অন্য গ্রহ থেকে আসছে নাকি এরা? বিএনপি বলেন মোটামুটি 4 সপ্তাহ লেগেছে। এটাকে রাজনীতি কি? এটাকে বরং বিএনপি প্রথম দিন গেলেই বলতো কি, সংগঠন হিসেবে গেলে বলতেন ছাত্ররা আন্দোলন করতেছে, এখন বিএনপি কেন আসলো? এখন কি বলে? এখন তো জনগণ নাই বলি কিভাবে বলতেছে। এই যে ক্রোনোলজি গুলো বললাম, আপনাই লেলিয়ে দিচ্ছেন ছাত্রলীগ, আপনাই লেলিয়ে দিচ্ছেন যুবলীগ, আপনাই লেলিয়ে দিচ্ছেন পুলিশ, র্যাব দিয়েও ছাত্রদেরকে দমন না করে আজকে যে 100 লোক হত্যা করা হলো, একটা লোক অসুস্থ না, একটা কোনো জ্বর না, কিছুই না, সর্দি কাশি না, তো 100টা মানুষ হত্যা করছেন আপনি রিপিট করছেন। 4 সপ্তাহ এই প্রশ্ন, এই কথাগুলো আমি বলেছি প্রথমে। প্রশ্ন আমি কিন্তু আমি বলছি যে 4 সপ্তাহ পরে যারা যোগ দিয়েছে, এটা অরাজক পরিস্থিতি তৈরি হবে দেশে। আজকে আপনারা এর জন্য ওয়েট করছিলেন না? আমরা কেন ওয়েট করব? এটা সরকার এই পরিস্থিতির জন্য ওয়েট করছিলেন। আমরা কেন? আমি বুঝলাম না। আমি আপনাকে প্রশ্ন না আমি বলি না, আমরা বিএনপি কে এই যে আওয়ামী লীগের সাথে এটা রাজনীতিকরণ করা, রাজনীতি হচ্ছে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, নাথিং বিয়ন্ড রাজনীতি। বাট এটা ছাত্ররা যেহেতু কোনো রাজনীতি দলেন না, ওনারা তাদের অধিকার আদায় বলতেছে। বাংলাদেশের মাফিয়া সরকার, বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, তাহলে এটা রাজনীতির মধ্যে মোকাবেলা করবে। ছাত্ররা কিন্তু ওইসব বলে নাই, ওরা বলছে আমরা আমাদের অধিকার চাই। আমি 10 সেকেন্ড বলি, এইটা আগামী সোমবার আমি বলে দিই, আমাদের আর 2জন অতিথি আছে। থামতে হবে। আমি আপনার কাছে আসি। অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে আপনি শুনছেন। নাফু নাসরিন নাজা, আমি আপনার কাছে প্রশ্ন করবো, বিরতির পরে আপনার কাছে উত্তর শুনবো। প্রশ্ন হচ্ছে, যখন এই ছাত্ররা আন্দোলন করছিল, কোটা বিরোধী আন্দোলন, সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ, হঠাৎ করে এই আন্দোলন সহিংস হওয়ার কারণ কি? ধন্যবাদ আমাকে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি বলতে চাবো, আমরা কোনো রাজনৈতিক অঙ্গ সংস্থানের সাথে যুক্ত না। আমাদের যে আন্দোলন, এটা নির্দলীয় আন্দোলন। আমরা কোনো আওয়ামী লীগ বুঝি না, আমরা কোনো বিএনপি বুঝি না, আমরা কোনো জাতীয় পার্টি বুঝি না। আমরা ছাত্র জনতা। এবং ইতিহাস, যদি আপনি ইতিহাসের পাতা উল্টান, যত আপনি ডেভেলপমেন্ট দেখবেন, যত হচ্ছে নতুন রিফর্ম দেখবেন, ল রিফর্ম, সব কিন্তু আপনার ছাত্রদের হাত ধরিয়ে আসছে। ছাত্রদের অবদান বাংলাদেশের ইতিহাস সাক্ষী যে ছাত্ররা যেটা চেয়েছে তারা সেটা করতে পারছে। আর আপনার কথা যে আপনি বললেন কেন এত সহিংস হয়েছে, আমাদের দাবি যদি সে প্রথমে বলতো, এখন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এখন বৈঠকের কথা, এই বৈঠকের কথাটা যদি সে আরো 4 সপ্তাহ আগে বলতো, তাহলে তো পরিস্থিতি এত দূর আসতো না। কেন আমাদের ভাই আবু সাহিদ, তার উপর গুলি করা হলো? মানুষকে কেন পাখির মতো গুলি করে হত্যা করা হলো? মানুষের কি জীবনের কোনো দাম নাই?
আমাদের সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, কিন্তু আমরা কি আসলেই স্বাধীন? আমরা যারা এই জেনারেশন, আমরা ফেসবুকে যদি কোনো পোস্ট করি সেটা থেকে আমাদের টার্গেট করা হয়, আমাদের চিহ্নিত করা হয়, এবং এই আন্দোলন হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু তারপর কি আমরা কি এটা থেকে আমরা মুক্ত হতে পারবো? এই শিকল থেকে আমাদের তো টার্গেট করে রাখবে, এবং এরপর আমাদের উপর তাদের আক্রমণ, তাদের আক্রোশ তারা বের করবে। এবং এটা তারা অফিসিয়াল ভাবে তারা বলছে যে তারা সব এনলিস্টেড করে রাখছে। হ্যাঁ, এটা তো কোনো একটা মানে দেশের হচ্ছে চিত্র হতে পারে না। আবার আন্দোলন হয়েছে, সবকিছু বোঝা গেল, বাট কেন ইন্টারনেট নেটওয়ার্ক অফ? আমরা বাহিরে আসছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের দেশে যদি কোয়ালিটি এডুকেশন তারা হচ্ছে দিতে পারতো, তারা কি আমরা ডেফিনেটলি বাহিরে আসতাম না? আমরা যে আসছি, আমরা আমাদের প্যারেন্টসের টাকা, তারা আমাদের টাকা ইনভেস্ট করছে, আমরা কষ্ট করছি না? এখানে এই যে আমরা বাহিরে এসে পরিশ্রম করছি, সাথে পড়াশোনা করছি, এটা আমাদের দেশে থাকলে তো আমাদের এই পরিশ্রমটা করতে হইতো না, বা এত টাকাও খরচ করতে হইতো না। আমাদের আসার কারণ কি? কোয়ালিটি এডুকেশন তারা আমাদের প্রোভাইড করতে পারছে না। আমরা ছাত্ররা যখনই কোনো আন্দোলনে যাই, আমাদের প্রথম বলা হয় যে ঠিক আছে দেওয়া হবে, বাট আমরা লাস্ট পর্যন্ত গিয়ে আমরা কি দেখি? এটা কতটুকু ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই? আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাই না। আমার ভাই আবু সাহিদ, আমার ভাই ফাহাদ, তাদের কেন মারা হইলো? তাদের রক্তের দাগ শুকায় নাই। তার বাবার রক্ত, তার বাবার যে রক্ত এবং তার যে শোক, সে স্বাধীনতার 53 বছরে এসেও ভুলতে পারে নাই। আমরা কিভাবে 7 দিনে ভুলে যাব? আমরা তো 7 দিনে ভুলবো না। আমাদের প্রথম দাবি, যারা তাদের কেন মারা হইলো? একটা পুলিশ তার কাজ করবে, কিন্তু সে তো ছাত্রদের উপর অ্যাটাক করতে পারে না আনলেস তার উপর অ্যাটাক না করা হয়। ছাত্ররা কি পুলিশের উপর অ্যাটাক করছিল যখন আবু সাইদ বুক পেতে দিছিল? আমরা এরশাদের যখন তার পিরিয়ডে দেখতে পাইছি যে তাহের গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাক যাক, তার উপর এভাবে গুলি করে হত্যা করেছে। তারপর তার পতন হয়নি? পতন তো নিশ্চিত ছিল। তো আপনার এখন আবু সাইদ, তার থেকে মৃত্যুর জাস্ট লিস্ট শুরু হয়েছে। এখন আমরা এর সংখ্যা আসলে কতটুকু গিয়ে গড়াইছে আমরা কিন্তু কেউ জানি না। একটি বিষয় বারবার ঘুরে ফিরে আসবে। এই আন্দোলন যখন একটি চূড়ান্ত মুভমেন্টের দিকে এগুচ্ছিল, তখন একটি বিষয় বারবার আসবে যে ছাত্রলীগের এখানে ইনভলভমেন্ট এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষ। এবং আরেকটি বিষয় আসবে যেটি এই আন্দোলনে যারা আছেন তারা কখনো প্রশ্ন করবেন কিনা, এই যে সারা দেশের কথা মেট্রো রেলের উপর দিয়ে যে ব্রিজ ছিল বা নিচে যে ব্রিজ ছিল, সেই ব্রিজে আগুন, কিংবা বিটিভি অফিসে আগুন, বা বিভিন্ন জায়গায় যে আগুন, এর সাথে কি যারা আন্দোলন করছেন তাদের সংশ্লিষ্টতা, নাকি এটি অনেকটা জনস্রোতের যে কর্মকাণ্ড থাকে, যখন জনস্রোত যে দিকে যায় হঠাৎ করে হয়ে গেছে, নাকি আপনার কাছে মনে হয় যে এখানে কোনো ধরনের একটা ইন্ধন থাকতে পারে? আমি যদি ছাত্রলীগের কথায় আসি, আমি 1971 সালের হচ্ছে প্রেক্ষিতে যাচ্ছি, প্রেক্ষাপট টেনে আনছি। আমি একজন নাগরিক হিসাবে আমি বলবো, আমি ছাত্রলীগের ভূমিকা আমি দেখতে পাচ্ছি তখনকার সময় শান্তি বাহিনী নামে যে বাহিনী ছিল তাদের ভূমিকার মতো। পরবর্তীতে তারাই রাজাকারের ট্যাগ পেয়েছেন, এবং পুলিশের আমি যে ভূমিকাটা, সেই ভূমিকাটা দেখতে পাচ্ছি মিলিটারি ভূমিকার মতো, পাকিস্তানি মিলিটারি ভূমিকার মতো। এখন কারা রাজাকার, কারা কি করছে, এটা দর্শকরাই বলবে। ধন্যবাদ। আমি বিরতিতে যাব। বিরতির পর ডেনমার্কের সাবেক আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব এম এ লিংকন মোল্লা ছাত্রলীগ রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিনা এবং নৃশংসতায় তারা বাংলাদেশের অতীতের, স্বাধীনতার পরের অতীতের যে কোনো রেকর্ডকে তারা ছাড়িয়ে গিয়েছে কিনা, এবারের যে নৃশংসতা এবং ভয়াবহতা ছাত্রলীগ প্রদর্শন করেছে, হুমকি, একই সাথে বিভিন্ন সময় অস্ত্রসহ মহড়া দেয়া, গুলি করা, ছাত্রছাত্রীদেরকে পেটানো, ছাত্রীদেরকে দিন দুপুরে পেটানো, এই উদাহরণ সৃষ্টি করে ছাত্রলীগ কি অর্জন করেছে। এবং এই আমাদের আজকের যে অতিথি নাজা, যিনি বলেছেন যে এই ছাত্রলীগের ভূমিকা তার মতে 71 সালের রাজাকারদের ভূমিকার মতো, শান্তি বাহিনীর সদস্যদের মতো। আমি আপনার কাছে জানতে চাইবো আপনার মন্তব্য। তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে।
আবারও মেগা সেল নিয়ে এলো মাসালা বাজার। বার্মিংহামের পেরিবা, স্মল হিথ ও স্মিথেক মাসালা বাজারে সেল চলবে 22 থেকে 28 জুলাই পর্যন্ত। হিমায়িত মাছ, তাজা মাংস, মশলা, মৌসুমী ফলমূল, তাজা সবজি সহ বেশিরভাগ পণ্যে থাকছে 20 থেকে 40% পর্যন্ত ছাড়। 100 পাউন্ডের বাজার করলে একটি রুই মাছ ফ্রি। সাশ্রয়ী মূল্যে বাজার করুন পেরিবা, স্মল হিথ ও স্মিথেক মাসালা বাজারে। আমাদের রয়েছে প্রশস্ত কার পার্কিং সুবিধা। নিত্য প্রয়োজনীয় পণ্যের অপূর্ব সমাহার মাসালা বাজার। বাংলাদেশ, গাজা, সিরিয়া, এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট। 1983 সাল থেকে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, জরুরি খাদ্য বিতরণ, যুদ্ধ বিধ্বস্ত ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষদের বিভিন্নভাবে সাহায্য সেবা দিচ্ছে। অন্ধ মানুষদের চক্ষু অপারেশনের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত চক্ষু শিবির পরিচালনা করে প্রতিষ্ঠানটি। দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকুন। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টে আপনার দান ও সৎকার মাধ্যমে শরীক হন। Follow your path. It's in you. Your life goal. Golden Mist, the new fragrance for women and men by Cinemusk. मिठाई तो होती ही निराला की है। Are you looking for your child to get circumcised? The London Circumcision Clinic at Harley Medical has been serving the community for over 20 years. I qualified from King's College London and Imperial College London and have been an NHS surgeon for 25 years. The clinic is registered and regulated by the Care Quality Commission. Your child's safety and welfare is at the heart of our care. Your son is precious. Choose London Circumcision Clinic at Harley Medical. Al Haramain Madrasa and Quran schools for boys and girls certified by the Imam of Medina, teaching Quran, Arabic language, and Islamic studies. Study with Al Haramain Madrasa physically or online. Registration taking place now. Give zakah for the sake of Allah, so those in need don't have to beg. It's Ahmed's right to basic food. It's Rua's right to life-saving medicine. And Ikra's right to clean, safe water. It's his right, and hers, and theirs. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. মর্গেজ পেমেন্ট নিয়ে চিন্তিত? ভাবছেন বাড়ির মালিক হওয়া ঝামেলা? লাভান্টা নিয়ে এলো কো ওনারশিপের সুযোগ নিয়ে বাড়ির আংশিক বা পুরো বিক্রি করে হতে পারেন সম্পূর্ণ মর্গেজ ফ্রি। আছে মান্থলি রেন্টাল ইনকামের সুযোগ। সম্পূর্ণ ঝামেলাবিহীন এই নতুন ওনারশিপ মডেল আপনাকে করবে পুরোপুরি ঋণ মুক্ত। লাভান্টার এক্সপার্ট টিম আপনার প্রয়োজন অনুযায়ী অফার করবে আপনার জন্য জুতসই ওনারশিপ প্যাকেজ। বিস্তারিত জানতে আজই ফোন করুন 0203-1054-533। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমরা বিরতির আগে প্রশ্ন করেছিলাম জনাব এম এ লিঙ্কন মোল্লা,
ডেনমার্ক আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট, আপনার কাছে ছাত্রলীগ 1971 সালের যারা রাজাকার ছিল এবং যারা শান্তি বাহিনীর সদস্য ছিল, সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিনা? নিরীহ ছাত্রদের উপর নির্যাতন, ছাত্রীদের উপর প্রকাশ্যে নির্যাতন, অস্ত্রবাজি করা, পেটানো এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে বের করে দেয়া, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একটি তাণ্ডবের পরিস্থিতিতে নিয়ে যাওয়া, আমরা এগুলি প্রকাশ্যে দেখছি। প্রত্যেকের হাতে এখন মোবাইল আছে এবং কারা কি করছে এটি সবই এখন দৃশ্যমান। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিদের প্রকাশ্য যে হুমকি, যে কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে চিহ্নিত করে রাখা হচ্ছে এবং কে কি করছে না করছে সব হিসাবের খাতায় থাকবে। আওয়ামী লীগ এই আন্দোলনকে ঠেকানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। পরবর্তীতে আমরা কি দেখলাম? প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল সাধারণ ছাত্রছাত্রীদের দখলে গেল। ছাত্রলীগ কোথায়? এবং ছাত্রলীগ এখন আসলে 71 সালের সেই রাজাকারদের ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা? অসংখ্য ধন্যবাদ ফারহান ভাই আপনাকে। আসলে এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। ওটার ব্যাপারে একটা কথাই শুধু বলবো, কারণ আমাদের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস ভাই, সুলতান ভাই উনি খুব সুন্দর করে বলেছেন এবং আপনিই বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে যে 2018 থেকে আজকে পর্যন্ত গত 6 বছর এবং আগামী 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো কোটা নেই। সুতরাং যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা একটা, আমি বলবো ঘোরের মধ্যে আন্দোলনটা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কখনোই কিন্তু সরকার মানে তাদের বিপক্ষে দাঁড়ায়নি। তাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে বলেই তারা সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত ছাত্ররা আন্দোলন করেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে বরং ছাত্রলীগ সহযোগিতা করেছে, আমাদের সরকারও সহযোগিতা করেছে। তা না হলে প্রথম 1 ডে থেকেই তারা কিন্তু দাঁড়াতে পারতো না যদি সরকার না চাইতো। অতএব আমিও বলবো মুক্তিযুদ্ধের একজন মানে এই প্রজন্মের আমি আদর্শের সন্তান হিসাবে বলতে পারি যে আমারও সমর্থন ছিল। কিন্তু জিনিসটা হচ্ছে যে এখন যে আন্দোলনের নামে যা হচ্ছে এই আন্দোলন অলরেডি ছাত্রদের হাতে নেই এবং সাধারণ ছাত্র যাদের যে দাবি দেওয়া সেটা সরকার সবসময় তাদের পক্ষে ছিল, আছে, আগামীতেও থাকবে। এই জননেত্রী শেখ হাসিনা শুধু ছাত্র না, বাংলাদেশের মানুষের মানে মৌলিক যে অধিকারগুলো সবসময়। আমার প্রশ্ন তাত্ত্বিক কোনো প্রশ্ন ছিল না, যারা বললাম তাত্ত্বিক কোনো প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন সরাসরি ছাত্রলীগ এখন যে ভূমিকায়, তাহলে আমি বলবো না এই জন্য, তাহলে একটা কথা বলবো না আমি এই জন্য, কারণ ওনারা বেশ কিছু কথা বলছে, আমাকে 1 মিনিট অন্তত সময় দেন, পরে আমি ওই বিষয়ে আসতেছি। আজকে মনে করেন এই যে 2001 সালে থেকে এই যে কোটা ভাই বোনদের বলবো যে 2001 সাল থেকে তারেক রহমান নিজের কোটায় হাওয়া ভবন থেকে চিরকুট পাঠিয়ে দিত, তার চাকরিটা হতো, কোনো কোটা মোটা ছিল না তখন, একমাত্র তারেক রহমান কোটা ছিল। এখন আসেন এখন 2024 সাল, তারেক রহমান সাহেব 2001-এ কি করেছে সেই হিসাব 2024 সালে আপনারা নিতে যাচ্ছেন। তার মধ্যে তো আপনি দেখেন এই মুক্তিযোদ্ধার সন্তানরা 21 বছর বঞ্চিত ছিল, তারা পরিচয় দিতে পারতো না এই গাউস ভাইরা। আচ্ছা আপনি আমাকে একটি বিষয় বলবেন, আপনি আমাকে জনাব মোল্লা একটি বিষয় না, আপনারা যখন ডিফেন্সে যখন আপনারা উইক দুর্বল হয়ে যান, আপনারা যখন যুক্তিতে যখন পেরে ওঠেন না, তখন কি তারেক রহমান কি আপনাদের একমাত্র ঢাল? এখানে বেশ কিছু আমার প্রশ্ন এটি নয়, আমার প্রশ্ন হচ্ছে আপনি আবার শুনুন, আপনি 2001 সালের প্রসঙ্গ নিয়ে এসেছেন, আমরা 2024-এর আন্দোলন নিয়ে কথা বলছি। যখনই আপনাদের ডিফেন্স খুব দুর্বল থাকে, আমাকে ইন্টারাপ্ট না করতেন, ইন্টারাপশন না, এটা আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি কারণ আপনি অবতারণা করেছেন এই জন্য। যখনই আপনাদের ডিফেন্স খুব দুর্বল থাকে তখন জনাব তারেক রহমানই আপনাদের এক এবং একমাত্র ঢাল, এটি কি আপনি কি স্বীকার করবেন? আচ্ছা পেছন মুক্তিযোদ্ধা শুনলে তাদের এত ভয় হয় কেন? ওই ভদ্রলোক কিন্তু থামানো, উনি আসলে আপনি বলুন, ওনার সময় কিন্তু আমি কথা বলি। হ্যাঁ বলুন, শুনছি আমরা। আর বিএনপির স্বভাবটা হচ্ছে এরকম স্বৈরচারী। আচ্ছা আপনি আপনার প্রশ্ন থাকুন, আপনার প্রশ্ন থাকুন। যারা উনি যেটা বললো যে রাগ অনুরাগ নেত্রী যে শপথ ভঙ্গের কথাটা বলছেন, উনি এখানেও 2 নাম্বারই করছেন, মানে মিথ্যা কথা প্রচার করছেন। মিথ্যা না, আপনি বলতেছেন এখানে রাগ করে নেত্রী কোথাও বলে নাই, বলছে আপনি শুনেন নাই। আচ্ছা আপনার সাথে আমি বিতর্কে যাচ্ছি না, ওনার কথা আমরা শুনতে চাই, ওনার কথা আমাকে পাবলিকলি একটু বলুন। আমরা শুনছি, জিয়াউর রহমান কোনদিন শপথ না নিয়ে
সেনা প্রধানের দখল। আবার জিয়াউর রহমান চলে গিয়েছেন, 2024 আসুন ভাই, 2024 আসুন। এখানে এক আলোচক বলছেন যে ছাত্র মানে কি তারেক রহমান মানে মুক্তিযুদ্ধ পরিবার। আসলে এই ঘটনাগুলি বললে মানুষ হাসে, সবাই জানে আপনি 2024-এ আসুন। আমার প্রশ্ন হচ্ছে ছাত্রী ভাই বোনদের প্রতি যে আচ্ছা বাংলাদেশে এখন যে এই যে পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে পদ্মা ব্রিজের পাশে যে থানা, তারপরে বিটিভি ভবন, মেট্রো রেল, এই যে যেগুলি আগুন দিচ্ছে, আমি কিন্তু আপনাকে আর 2 মিনিট দিব। আমি একটু পরিষ্কার হতে চাই। জনাব মোল্লা, আমি রেসপেক্টফুলি আমি আপনাকে 2 মিনিট দিব। আপনি আমার প্রশ্নে আসুন, ছাত্রলীগের প্রসঙ্গে আসুন। আচ্ছা ঠিক আছে, এবার বলি যে নাজা নামে যে ছাত্রী বললো আমাদের সন্তান তুল্য, ওর তো জন্ম হয়নি, মানে জন্ম হতে হয় না। আমি নাজা, আমি থামাবো তোমাকে। আমি আপনাকে প্রশ্ন করেছি, বলে ছাত্রলীগ নিয়ে বলুন। না, ও যখন বললো যে ছাত্রলীগ যে 71-এর রাজাকার বা যে শান্তি বাহিনীর সাথে তুলনাটা করলো, কারণ ও তো আসলে ওই বিভৎসতা দেখে নাই। এটা আমাদের এই দুর্বলতা, ওদের আমরা ওই জায়গায় নিতে পারিনি, বলতে পারিনি, বুঝাতে পারিনি। এখন দুর্বলতা হচ্ছে আপনারা কি তাহলে এটিও স্বীকার করবেন যে আপনারা তাদেরকে এমন অবস্থানে নিয়ে গিয়েছেন যে ভার্সিটির স্টুডেন্টরা এখন রাজাকার বলে স্লোগান দেয় নিজেদেরকে? আপনারা নিয়ে গিয়েছেন তাদেরকে ওই জায়গায়। এটা অবশ্যই আমাদের দুর্বলতা না, যে তারা যে রাজাকারটা যেটা বলছে, এরপরে 2 দিন পরে ওই জুনাইদ সাকিরা শিখাই দিল যে না এটা বইলো না, বলো যে কে বলেছে সরকার। এরপরে তারা আবার একটা যোগ করলো, এর আগে কিন্তু তারা রাজাকার। আমরা বলছি ওখানে যারা রাজাকার স্লোগান দিছে, ওখানে ছাত্রদল শিবিরের ছেলে মেয়েরাও ছিল, ওখানে সব সাধারণ ছাত্ররা এটা বলে নাই। আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন করি। ডক্টর মুজিবকে আমি অন্য প্রশ্ন করেছিলাম, আপনাকে একটি প্রশ্ন করি। আপনারা কি ভেবেছিলেন যে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করবে এবং সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, শিবির তারা বসে বসে আঙ্গুল চুষবে, এটি কি আপনারা ভেবেছিলেন? আমরা তো যখন না সেটা আমরা ভাবি না। তো ভাবেননি তো বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল তারা তো সেই আন্দোলনের শরিক হবে অথবা সুযোগ নিবে, দুটির একটু তারা করবেই। তো সুতরাং আপনারা যে বারবার বলছেন যেখানে বিএনপি জামাত ঢুকে গিয়েছে, বিএনপি জামাত কেন ঢুকবে না এই আন্দোলনে? কেন বিএনপি জামাত, তারা কি বাংলাদেশের জনগণ নয়? তাহলে একটা গণতান্ত্রিক সরকার, আমার প্রশ্ন হচ্ছে এই আন্দোলনে জননেত্রী শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন করার জন্য বা তাদের দাবিটা করার জন্য সে যে সুযোগটা দিয়েছে, জামাতিরা যাদের নিজেদের আন্দোলন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। আমার প্রশ্নের উত্তর হচ্ছে ছাত্রলীগ, ছাত্রদল নয়, শিবির নয়, বিএনপি নয়। হ্যাঁ, এবার আসি ছাত্রলীগ সবসময় ভাই শোনেন, ছাত্রলীগের দুর্ভাগ্য হচ্ছে ছাত্রলীগ দলে থেকেও সমালোচিত হয়, আবার মানে থেকে আর ছাত্রলীগের এগেনস্টে একটা সুদূর পরিকল্পনা ব্যক্তি হচ্ছে যে ছাত্রলীগ যদি ধ্বংস করা যায় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে, দুর্বল করা যাবে। আর এই জন্যই তারা ছাত্রলীগের নামে, ছাত্রলীগকে ধ্বংস করছে কে? এই যে দেশ বিরোধী এই যে ছাত্রলীগের নেতা যখন বলে, ছাত্রলীগের নেতা যখন বলেন যারা আন্দোলন করছেন এরা কি রাজাকারের নাতিপুতি, এটি বলতে যাচ্ছেন? এদের মধ্যে কিছু আছে। আচ্ছা, আমি ওনার কথায় আসবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই ছাত্রলীগের কথা বলছেন যে যারা মুক্তিযুদ্ধে যাদের অবদানের কথা, কিংবা 52 সালের 52 ভাষা আন্দোলনের সাথে সেই ছাত্রলীগ, এই ছাত্রলীগের উত্তরসূরিরা সেই 52 এবং 71, 52, 62, 63, 71-এর যে উত্তরসূরি ছাত্রলীগ যাদেরকে আপনারা এখন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বানিয়েছেন, তারা কি বলছেন যে তারা একাই যথেষ্ট এই ছাত্র দলে, এই যে ছাত্রদের আন্দোলন মোকাবেলা করার জন্য? সবাইকে চিহ্নিত করে রাখা হবে, সবাই কে কি করছে সব রেকর্ড রাখা হবে। যথেষ্ট যদি শোনেন, ছাত্রলীগ গণতান্ত্রিক আন্দোলনের মানে প্রতি শ্রদ্ধা আছে দেখি এখনো ঘরে বসে আছে, তারা কিন্তু ঘরে বসে আছে। অবশ্যই ঘরে বসে আছে তারা প্রতিটা ইসের মধ্যে। আপনারা যারা আপনার কথা শুনে আমিও হাসি ভুলে গেছি। কয়দিন অপেক্ষা করেন, কারণ ওই আমি তো জানতাম ইন্টারনেট বাংলাদেশের সরকার জনাব মোল্লা, আমি তো জানতাম বাংলাদেশের সরকার ইন্টারনেট বন্ধ করেছে, ডেনমার্কের সরকার যে ইন্টারনেট বন্ধ করেছে সেটি আমার জানা ছিল না। আপনি বলছেন যে ছাত্রলীগ ঘরে বসে আছে, আপনি কি বলছেন?
কল্যাণের জন্য, তাদের শান্তির জন্য, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য সরকার অনেক পদক্ষেপ নিতে পারে। এটা অবশ্যই নিবে। ধন্যবাদ গোলামুল্লাহ। আমি জানি আপনি একটি ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন এবং এখন যারা আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আপনি এই ক্রান্তির সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি সাহস করে এসেছেন, কারণ আপনি জানতেন যে এই প্রশ্নগুলো আপনার সামনে আসবে এবং সেই প্রশ্নগুলো উত্তরের জন্য আপনি প্রস্তুত। আমরা আমাদের গৌস সুলতান ভাইয়ের কাছে যাব, তবে তার আগে আমি জানি আপনি উসকুস করছেন। জি, আমার একটি বিষয় ছাত্ররা বলছে যে 1971 সালের পর থেকে যেই শব্দটা আমাদেরকে পীড়া দেয়, যেই শব্দ শুনলে আমাদের রাগ ক্রোধ, যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারাও শিহরিত হয়ে যদি এদের বিরুদ্ধে কিছু করা যেত, যদি মুক্তিযুদ্ধে যাওয়া যেত, সেই রাজাকার শব্দর ট্যাগ নিচ্ছে ছাত্ররা। এটি কি স্বতঃস্ফূর্ত ভাবে রাজাকার হয়ে যাওয়ার প্রচেষ্টা, না কি বিষয়টা কি এখানে? আপনারা ছাত্ররা, তরুণ ছাত্ররা, তারা বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো রাজাকারের যদি প্রেক্ষাপট চিন্তা করা হয়, তাহলে আমরা তো সরাসরি কোনো যুদ্ধের সাথে যুক্ত ছিলাম, আমাদের জন্ম ওই টাইমে হয়ও নাই। আমাদেরকে রাজাকারের ফ্যামিলি হিসাবে ট্যাগ নিয়ে এসে রাজাকার বলার তো কোনো যুক্তিসঙ্গত বিষয়। ছাত্ররাই তো বলছে তারা রাজাকার। আমি বলি, আমি কথাটা শেষ করি। তো ছাত্ররা রাজাকার বলছে এই কারণে, এটা ক্ষোভ আমাদের। আমরা কি আসলে রাজাকার? ক্ষোভের সীমানাটা, আমরা কি আসলে রাজাকার? মানে ক্ষোভের, আচ্ছা আমাদের তো বাংলাদেশে 71-এর পর থেকে তো আমাদের আন্দোলন সংগ্রাম সফলতার তো অভাব নেই। স্লোগান তো শত সহস্র স্লোগান আছে, পপুলার স্লোগানও আছে, কিন্তু আমাদের ইতিহাসের সাথে নিকৃষ্টতম যে মানবগুলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাঙালি হিসাবে যে মানুষগুলি শরিক হয়েছে, তাদের ট্যাগ আমরা জানি রাজাকার। আর সেই রাজাকার ট্যাগ এই নতুন প্রজন্ম নিতে চায়। আমরা রাজাকার ট্যাগ নিতে চাওয়ার কারণটা হচ্ছে আমাদের রাজাকার বলা, আমাদের তো রাজাকার হিসেবে সম্বোধন করছে। তো আমরা কি আসলে রাজাকার? আমরা তো রাজাকার না। আমরা আমাদের ক্ষোভের জায়গা থেকে, আমরা আমাদের দুঃখের জায়গা থেকে। মনে হয় না, আমি অনেস্টলি যদি আপনাকে বলি, যে আপনার কাছে কি মনে হয় না প্রধানমন্ত্রী যে বক্তব্য বলেছেন, সেই বক্তব্যের এখানে কিছুটা হলেও অপব্যাখ্যা করা হয়? প্রধানমন্ত্রী যে বক্তব্য বলেছেন, আপনার বক্তব্যে সে রাজাকার হিসাবে যারা আন্দোলনকারী তাদেরকে বুঝিয়েছেন। আমরা যদি আন্দোলন করে থাকি, তাহলে আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী যে বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, এর মাধ্যমে এর নাতিপুতিরা, এর মাধ্যমে তিনি আপনারা যারা আন্দোলন করছেন বা বাংলাদেশে যারা আন্দোলন করছেন সবাইকে রাজাকার হিসেবে উপাখ্যান করেছেন? তাহলে আমরা হচ্ছে রাজাকারের নাতি। আপনার কাছে এটি মনে হয় কি? অবশ্যই আমরা তারা রাজাকারের নাতি। আমি যদি তিনি বলেছেন যেটি, এর মাধ্যমে এর বিশ্লেষণ, এর ব্যাখ্যা আপনার কাছে মনে হয় যে যারা আন্দোলন করছেন তারা সবাই রাজাকার, এটি তিনি বলেছেন? আমরা রাজাকার, যেমন স্বাধীনতা যুদ্ধে রাজাকাররা যেমন স্বাধীনতার পরিপন্থী ছিল, হ্যাঁ, তেমন তার হচ্ছে গিয়ে তার যে এখন যে ক্ষমতার বিরুদ্ধে আমাদের স্টেপ দেখে হয়তো বা তার এই ভাবনা আসছে যে আমরা রাজাকারের মতো বিহেভ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনি একজন শিক্ষক এবং আপনি একজন তরুণ, আপনি ছাত্র ছিলেন একই বিশ্ববিদ্যালয়ে। আমরা বিরতিতে যাব, বিরতির পর আপনার কাছে একই প্রশ্ন, আপনার কাছে কি একজন শিক্ষক হিসাবে আপনার কাছে মনে হয় কিনা এখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা হতে পারে এবং এই ব্যাখ্যার একটা আবেগীয় বিস্ফোরণ হচ্ছে, ছাত্ররা এখন নিজেদেরকে রাজাকার ভাবতে বা বলছে বা স্লোগান দিচ্ছে? আমি আপনার কাছে এই প্রশ্নটি করবো, তবে তার আগে ছোট্ট দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, যাবো ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। Mega sale at Masala Bazaar from July 22nd to 28 at Masala Bazaar in Small Heath, Perry Bar, and Smethwick, Birmingham. Enjoy incredible discounts of 20 to 40% on a wide range of products, including frozen fish, fresh meat, spices, seasonal fruits, and fresh vegetables. Spend £100 and receive a free Rui fish. Discover unbeatable prices. Enjoy our extensive car parking facilities. Don't miss out. Shop smart at Masala Bazaar. Coming up next, Azan, brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic Relief now.
for the sake of Allah. Give zakah for the sake of Allah, so those in need don't have to beg. It's Ahmed's right to basic food. It's Rua's right to life-saving medicine. And Ikhra's right to clean, safe water. It's his right, and hers, and theirs. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. Now, Azan, brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সমহান মর্যাদা, আর তাঁকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। This Azan was brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. Follow your path. It's in you. Your life gold. Golden.
for Women and Men by Cinemas. আমার আম্মা ক্যান্সার রোগী। আমি ক্যান্সার রোগে আক্রান্ত। বাতিজা সাহেব ক্যান্সার রোগে আক্রান্ত। এরকম আরো লাখো গরিব দুস্থ ক্যান্সার রোগী আছেন, চিকিৎসা ছাড়া মৃত্যুই যাদের নিশ্চিত পরিণতি। জাকাত উপযুক্ত অসহায় এই মানুষগুলির জন্য বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্যোগ হেল্প দ্য নিডি ফান্ড। আসুন নিডি ফান্ডে আমাদের জাকাত ডোনেট করি, মানুষগুলিকে জীবন বাঁচাতে সহযোগিতা করি। হেল্প দ্য নিডি ফান্ডে আপনার জাকাত ডোনেট করতে আজই ফোন করুন 0207 096 0893। At this crucial moment of the match, what can we expect from number one all-rounder Shakib Al Hassan? The team needs its crucial only 6 runs from just one ball. I think we can count on Shakib. Oh, what a bat! Where is the ball? It's gone all the way outside. It's the boundary. It's a 6. That's incredible. It has gone to the clouds. Life is like a game. Choose the right team to win. I'm at Work Permit Cloud, British Business Immigration Champion, for bringing skilled workers to the UK. Let Work Permit Cloud guide you through the immigration field. And you will win the game of life. Choose the right team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. শোনো, গরু মাংস কিন্তু বোনলেস নিবা, আর গ্রিন স্ট্রিটে আমার যে পছন্দের মাংসের দোকানটা ওখান থেকে নিবা। সবজি কিন্তু দেখে নিও, গত সপ্তাহে অর্ধেক সবজি পচা ছিল। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট চ্যাপেল থেকে নিবা। লাস্ট টাইমে মনে হয় তুমি মাছগুলো শ্যাডল থেকে নাও নাই, একদম মনে মতো হয় নাই। ওকে 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 বাই। কি ভাবি, ভাইয়াকে কি শপিং এ পাঠালেন নাকি সিটি ট্যুর? কি করব বলেন ভাবি, কোয়ালিটি শপিং ছাড়া কি কোয়ালিটি রান্না হয়? অবশ্যই না, তাই বলে এত জায়গায় শপিং করতে হবে? তাছাড়া উপায় কি? কেন, ব্রিড বাজার। আমরা তো মাছ, মাংস, সবজি সহ যে কোনো কোয়ালিটি গ্রসারিজ এর জন্য ব্রিড বাজারের উপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারি। আপনার ভাইয়াও কিন্তু ব্রিড বাজারের কথাই বলছিল, ভরসা করতে পারেন। এখন তো পাচ্ছেন 200%। নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে সিলেটের উপশহরে প্রতিষ্ঠা করা হয় মাদ্রাসাতুল হাসানাইন সিলেট। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে দ্বীনী এবং কর্মমুখী শিক্ষা বিস্তারে মহিলা মাদ্রাসাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। হাসানাইনের তত্ত্বাবধানে পরিচালিত এই মাদ্রাসা প্রজেক্টের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দেশের গরিব ও অসহায় মানুষদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। ইসলামের প্রসার, আল্লাহর সন্তুষ্টি ও মানবতার কল্যাণে হাসানাইডের প্রতিটি উদ্যোগে সাহায্য করুন। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে 6 জন অতিথি, যেমন গৌস সুলতান, একজন ফ্রিডম ফাইটার এবং একই সাথে আওয়ামী লীগের একজন নেতা। আমাদের সাথে আছেন জুমে, আমাদের সাথে আছেন জনাব এম এ লিঙ্কন মোল্লা, ডেনমার্ক আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট। আমাদের সাথে আরো দুজন অতিথি আছেন, আরো 4 জন অতিথি আছেন আমাদের সাথে। আমার হাতের ডানে আছেন জনাব খন্দকার শোভন, জয়েন্ট সেক্রেটারি গণ অধিকার পরিষদ। আমাদের সাথে আছেন যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা জনাব ডক্টর মুজিবুর রহমান। আমাদের সাথে আছেন নাফু নাসরিন নাজা, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে থেকে, এবং তাসনিম বিনতে শওকত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রুয়েট। তাসনিম, আপনার কাছে আমার প্রশ্ন, একজন শিক্ষক, একজন তরুণ, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন নিশ্চয়ই, এবং আমি নিশ্চিত আপনি একবার না একাধিকবার শোনার পরে যেই আঙ্গিকে, যেই প্রেক্ষিতে স্টুডেন্টরা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, আর যেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়েছেন, আপনার কাছে একজন শিক্ষক হিসাবে, একজন তরুণ হিসাবে, একজন ছাত্র হিসাবে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রীর বক্তব্যের রিফ্লেকশন স্টুডেন্টরা করছে, নাকি এখানে কিছু মিস ইন্টারপ্রিটেশন? আচ্ছা, ধন্যবাদ আবারও আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে একটু বেশি সময় নিব, যদি কিছু মনে না করেন। আমি একটা অঙ্ক আপনাদেরকে দেখাবো, কিন্তু শুরুতে আমি যেহেতু আমি শিক্ষক, আমি একটা অঙ্ক এবং আমি
ইঞ্জিনিয়ারিং বিষয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ের শিক্ষক। আমি অবশ্যই একটা যারা অঙ্কে দুর্বল তারা কি করবে? না, আমি খুব সহজ ভাষায় বলুন, বোঝাবো। হ্যাঁ, বলুন। 25% হিসাব আপনারা সবাই বুঝেন আশা হ্যাঁ, করি। বলুন। তো অঙ্কটি যেহেতু এখন অনেক আবেগও চলে আসছে, তা আমি শিক্ষক তাই বলে যে আমার আবেগ থাকা যাবে না সেটা নয়, আমি আরো বেশি আবেগী। তো এই জন্য আমি একটু দেখে বলো, অঙ্কটি এই জাস্ট 2-3 দিন আগে করা। তো মনে করুন আপনার উপজেলার একটা প্রাইমারি চাকরিতে 25টি সিট আছে, আপনি লিখতে পারেন অঙ্কটি। তো মুক্তিযোদ্ধা 25-এর 30% ইকুয়াল টু হবে 7.5। ওকে। নারী 25-এর 60% ইকুয়াল টু 15। ওকে। পোষ্য 25-এর 5% ইকুয়াল টু 1.25। প্রতিবন্ধী 25-এর 5% ইকুয়াল টু 0.25। কোটায় মোট সিট 24টি, আচ্ছা, বাকি রইল কয়টি? একটি। তাহলে টোটাল সিট সংখ্যা কতটি ছিল? 25টি। মেধা তাহলে কতজন আসছে? 1 এবারে বুঝতে পারলেন তো আপনারা সবাই হিসাব। এবারে ভাইবা বোর্ডে উপস্থিত এক শিক্ষকের বক্তব্য বলছি, যিনি আসলে ভাইবা বোর্ডে উপস্থিত ছিলেন, দুঃখ করে বলছিলেন যে মেধাতে প্রথম হওয়া ক্যান্ডিডেটকে উনি চাকরি দিতে পারলেন না, কারণ তার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোটার এই সামান্য 25 জনের যদি একটা সিট সংখ্যক একটা চাকরির পরীক্ষায় আপনারা যদি এই কোটা সিস্টেম আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই কোটা সিস্টেম সামগ্রিক যে কোটা সিস্টেম, বিসিএস এর যে কোটা সিস্টেম, যেটি আমরা জানি যে 50% বিভিন্ন কোটার নামে বরাদ্দ, এই কোটা সিস্টেম কি অন্য যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য? কারণ আপনি যেটি দিয়েছেন একটি স্কুলের একটি হিসাব দিয়েছেন, একটি স্কুলের হিসাব দিয়েছেন, একটু কম বেশি আছে, কিন্তু যে যখন আপনার 56% কোটা চলে আসবে, তাহলে আপনি চিন্তা করুন 25 জনের মধ্যে যদি 56% কোটাতে আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থীদের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে সরকারি চাকরিগুলি আছে সব ক্ষেত্রে তো এই কোটা সিস্টেম প্রযোজ্য কি আছে? আছে। আচ্ছা, কিন্তু এই সমান পার্সেন্টেজ কি সমান? পার্সেন্টেজ একটু 19-20 আছে। আমি এই মুহূর্তে যেহেতু আমি এই ডেটাগুলো নিয়ে আসিনি, আপনারা গুগল করলেই সকলে পেয়ে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে এখন আমি আসল প্রশ্নে চলে আসি। প্রশ্নটি হলো, ছোটবেলায় ইত্যাদি অনুষ্ঠান আমাদের সবারই প্রিয় ছিল, সেখানে প্রায় একটা যোগ করা হতো, এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 10 টাকা জরিমানা। আবার বোরিং জোকস হিসেবে অনেক জায়গায় যোগ করা হতো। পার্থক্যটা কোথায়? মাঝে একটা কমার অভাব। একটা কমা যদি থাকে, এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 10 টাকা জরিমানা, আর যদি আপনি তুলে দেন তাহলে কিন্তু এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 10 টাকা জরিমানা। তো এভাবেই যদি আমি বলি, আমি একজন সাধারণ শিক্ষক, আমার কাজ বিশ্ববিদ্যালয়ের 18-19 বছরের টকবগে আগ্নেয়গিরির মতো এনার্জিযুক্ত যুবক যুবতীদের নিয়ে, তরুণদের নিয়ে আমি যখন ক্লাসে পড়াতে যাই, আমি অনেক ছাত্রদের দুষ্টামি দেখি, অনেক কিছু করে ছাত্ররা, তারপরও সেগুলো দেখেও আমাকে প্রচুর বিবেচনা মাথায় নিতে হয় যে কোন শব্দটি আমি সেখানে প্রয়োগ করব। কারণ এই 18-19, 20-25 বছরের যুবকের সঙ্গে আপনি যদি কল্পনা করেন যে বাংলাদেশের আজকে যে স্পাইনলেস আপনি শিক্ষক সমাজ গড়ে তুলেছেন, তাদের সাথে আপনি তুলনা করবেন, তাহলে হবে না। আমি একজন শিক্ষক, আমি লজ্জিত শিক্ষক, কিন্তু আমি এই যে বলতে পারছি যে হ্যাঁ আমার ব্যাকবোন ভেঙে গেছে, এটা আসলে আমি ভাঙিনি, আপনারা ভেঙে দিয়েছেন, এখানে আমার কোনো লজ্জা নেই। এই দায় কার? এই দায় শুধু আওয়ামী লীগের আমি বলবো একার তা নয়, এই দায় আরো অ্যানাদার বিগ রাজনৈতিক দল বিএনপি, তাদেরও। আপনারা আমার জীবদ্দশা আমি তো দেখি নাই যে বিএনপি কোথায় ছিল, আমি বিএনপির রাজনীতি দেখি নাই। বিএনপি কোথায় ছিলেন আপনারা এতদিন? আজকে আপনারা আওয়ামী লীগ দোষ দিচ্ছেন যে না এটা বিএনপির মদদে এই আন্দোলন গঠিত হচ্ছে, আবার বিএনপি বলছেন যে না আমরা কি দেশের নাগরিক নই, আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, আমি কি আসবো না? অথচ 4 সপ্তাহ আগে আপনারা কোথায় ছিলেন? নির্বাচনের সময় আপনারা কত বড় একটা রাজনৈতিক দল, আমি শুনেছি, আমি কখনো বিএনপি দেখিনি, তবে আমি যা শুনেছি তাতে বিএনপির বাংলাদেশে যে গ্রহণযোগ্যতা এবং গত 15 বছরের তথাকথিত যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি, তাতে জনগণ শুধু বলছিল বিএনপি তোমরা আসো, উইল এমব্রেস ইউ। বিএনপি আপনারা কোথায় ছিলেন? আপনাদের কি এতটুকু দায়বদ্ধতা নেই? এই দায় শুধু আওয়ামী লীগের একার নয়, আমি বলবো এই দায় বৃহৎ যে দুটো রাজনৈতিক দল তাদের সকলের।
এবারে আপনার প্রশ্নে আমি আবারও আসি। ছাত্ররা, ওই যে বললাম আমাকে 10 বার ভাবতে হয় যে কোন শব্দটা আমি কাদের জন্য প্রয়োগ করব। আপনি শিক্ষকদের উদ্দেশ্যে পেনশন স্কিম বন্ধ করার জন্য বলে দিলেন যে শিক্ষকরা আগে টায়ার্ড হোক, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো যে আমরা বসবো কিনা। আমরা শিক্ষক, আমরাও মেনে নিলাম, কারণ হয় আমি তো শিক্ষক, আমি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, কাজেই আমি কথা বলবো না, বেতনের কথা আমি বলবো না, আমি তো শিক্ষক, আমার ঘরে নুন আনতে পান্তা ফোরাবে, কিন্তু তারপরও আমি মিসকিন। ধর্ম বই ছিল না মিসকিন আর ফকিরের পার্থক্য? বাংলাদেশের শিক্ষক সমাজ যারা মেরুদণ্ডযুক্ত তারা হয় মিসকিন, না হয় আপনারা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, তারা আর কথা বলতে যায় না। ভয় ভীতি, স্ক্রিনশটের ভয় ভীতি। কি বলছে, সংকট শেষ হবে, স্ক্রিনশট রয়ে যাবে। আপনাদের যাদের হাতে অস্ত্র নাই তারা আপনারা স্ক্রিনশটের ভয় দেখাচ্ছেন। তো এই শিক্ষক সমাজকে আপনি হুমকি ধামকি দিচ্ছেন, আমরা চুপ করে গেছি। কিন্তু এই যে টকবগে যুবক, তাদের তো কোনো ভয় নাই, তাদের কোনো ফাইলের ভয় নাই, তাদের চাকরি হারানোর ভয় নাই, তারা শুধু সামনের দিকে এগিয়ে যাবে দুরন্ত পথিকের মতো। তাদের জন্য আপনারা যখন একটা শব্দ ব্যবহার করবেন, আপনাদের অবশ্যই বিবেচনা করা উচিত ছিল যে আপনি কাকে কি বলছেন। এই দায় কার? এই দায় কি 18 বছরের যুবকের? সে ভুল বুঝলো, নাকি যে 71-70 বছরের একজন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের যে প্রধান, তার এই দায়ভার নিতে হবে? এই দায় কার? এই সুযোগ কে করে দিল? এই সুযোগ বিএনপি, জামাত, বা আপনারা যে বলছেন যে বিএনপির ষড়যন্ত্র, রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলের ষড়যন্ত্র, তারা ষড়যন্ত্র করছে, এটা কোথা থেকে এলো? ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আবার। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন একজন শিক্ষক হিসেবে এবং একজন তরুণ হিসেবে। আমরা দেওয়ান সুলতানের কাছে আবারও যাব। সুলতান ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমি জানি আপনাকে যেতে হবে। শেষ প্রশ্ন, এই যে এই কোটা নিয়ে আন্দোলন চলছে, এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে 2006, 7, 8 পরে প্রথম কারফিউ জারি করা হলো এবং সেনাবাহিনী আজকে রাত্রে বাংলা 12টার পরে, অর্থাৎ ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে হয়তো নেমে গিয়েছে। আপনার আসলে সেনাবাহিনীর কি কার্যক্রম থাকতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে, কারফিউ দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে এর প্রভাব কি পড়তে পারে? অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার প্রশ্নের জবাবে। আমি খুব ভেরি কুইকলি, কিছু আলোচনা হয়েছে তার কয়েকটা জবাব না দিলেই নয়। বলুন। যেমন আমার এক ভাই সম্ভবত মুজিব সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা কৌটার বিরুদ্ধে। সম্ভবত উনি জানেন না যে পাকিস্তান আমলে পাকিস্তান গভর্নমেন্ট চাকরিতে তৎকালীন পূর্ব পাকিস্তানিদের জন্য কৌটা ছিল এবং কোনোদিন তার বিরুদ্ধে আমরা করি। উনি বলেছেন যে সংবিধান বারবার কাটাছড়া করা হয়েছে। আমি বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে জিয়াউর রহমান সাহেবের আমলে সামরিক ফরমান বলে সংবিধানকে 100 বার, কোটিং 100 বার পরিবর্তন করা হয়েছে। বিএনপি কোনদিন, উনি বলছেন আমরা গার্জিয়ান, আমরা দেখছি ছাত্ররা করছে, আমাদের দায়িত্ব আছে, আমরা আসছি। ভাই একটু দয়া করে বলবেন যে আসার আগে কোনদিন গত 15, 20, 30 বছরের মধ্যে কৌটা নিয়ে আপনারা কোনোদিন একটা কথা বলেছেন? আজকে আপনারা রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য এটা করছেন। আপনি 100 জন হত্যার কথা বলেছেন, এটা একটা বানাওয়াট কথা। দয়া করে ভুল তথ্য দেবেন না, হয় শুদ্ধ দেবেন নয়তো ঠিক করে দেবেন। কোনটি ভুল তথ্য? 100 জনকে হত্যা করা হয়েছে। 100 জন একবার না অনেকবার বলেছেন। কোন তথ্যটি ভুল আপনি বলছেন? এই যে গত কয়েকদিনের আন্দোলনে কি 100 জন নিহত হয়নি? না না, এটা একটু কোন সঠিক তথ্য আমার কাছে নেই। সঠিক তথ্য কে দিবে? আপনি, বাংলাদেশ সরকার দিবে, বিবিসি দিবে, বা এএফপি দিবে, কে দিবে? আসছি, আমি শেষ করতে দিলাম না সেটা আপনি, কিন্তু আপনি যে বললেন, ধন্যবাদ, আমি আসছি, আমি প্রশ্ন, আপনি যে বলছেন যে তথ্যটি ভুল নয়, আপনি সঠিক তথ্য দিন। এখন পর্যন্ত যতটুকু জানা যায় 20 থেকে 25 জন নিহত হয়েছে। আমার বক্তব্যের আমার বক্তব্যের শুরুতে আমি বিবিসি বলছে 32 জন। বিবিসি বাংলা কবে 32 জন? এই যে কিছুক্ষণ আগে আজকে 32 জন নাকি এখন পর্যন্ত 32 জন? এখন পর্যন্ত বেড়ে 32 জন এবং এখন পর্যন্ত বেড়ে 32 জন। আচ্ছা, শেষ করতে দেন। আমি আমার বক্তব্যের শুরুতে প্রথম সেন্টেন্সে কিন্তু তাদের প্রতি শোক প্রকাশ করে আমার বক্তব্য শুরু করেছি, তাদের প্রতি সহমর্মিতা।
নাফুল কিছু কথা বলেছেন যে যদি দেশে কোয়ালিটি এডুকেশন থাকতো তাহলে আমরা বাইরে আসতাম না। উনি কি জানেন যে আজকেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ যায় শিক্ষা গ্রহণ করার জন্য? কোন দেশ থেকে যায়? কোন কোন দেশ থেকে যায়? যায় নেপাল। কোন ধরনের দেশ থেকে যায় আমি জানি। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে শিক্ষা গ্রহণ করে গেছেন। এই সেদিন যখন সব হল খালি করে দেওয়া হয়েছে, যারা বিদেশি ছিল ছিল শোনেন, এই আসা যাওয়া দুনিয়ায় কোনোদিন বন্ধ হয় নাই। ওই প্রাগৈতিহাসিক যুগেও যেমন রোমে মানুষজন গেছে, তখনও কিন্তু রোম থেকে ইন্ডিয়াতে আসা যাওয়া ছিল। কাজেই কোয়ালিটি এডুকেশন নাই বলে বাইরে আসেন এই কথাটা সত্যি না। মানুষ বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন বিবেচনায় বিদেশে যায়। কাজেই এসব কথা বলে একটু ওয়ান ওয়ে কথা না। আরেকটা কথা আপনি বলেছেন আমাদের যখন বলা হয়েছে, আমার একটা মিটিং আছে আমি যাবো, বলা হয়েছে আমি ক্ষুব্ধ হয়ে বলেছি আমরা রাজাকার। গত প্রায় 300 বছর 250 বছরের উপরে কেউ কোনোদিন একটা মানুষ পেয়েছেন যে ক্ষুব্ধ হয়ে নিজেকে বলেছে আমি মীর জাফর? একটা উদাহরণ কেউ দিতে পারবেন না। কাজেই আজকে যারা এই কথাগুলো বলে বা বলায়, দুটা শব্দ আমি রাজাকার, আমি রাজাকার, দুইটা শব্দ, দুইটা দা ওয়ে দে আর টেলিং আমাদের একটা হলো আমি রাজাকার, আমি মেনে, এটা আমি মেনে নিচ্ছি, স্টেটমেন্ট, আই এম গিভিং এ স্টেটমেন্ট এবং আমি মেনে নিচ্ছি আমি রাজাকার। আরেকটি হতে পারে আমি রাজাকার। না না না, আমাদের যে স্লোগানটা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শাস্ত্রের ছাত্রছাত্রীরা বলেছিল যে দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছিল। যেতে হবে। জি জনাব, আমি জাস্ট একটা রেফারেন্স দেব, 30 সেকেন্ড আপনি বলবেন বলুন। নিজের গায়ে নিয়ে কন্ডিশন দিয়ে যদি বলেও থাকে, প্রতিবাদ করা উচিত ছিল যে আপনি আমাদের রাজাকার বলে অন্যায় করেছেন, এই অন্যায় আমরা মানি। অবশ্যই একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার তো তার কথা কোন জায়গাতে যুক্তিসঙ্গত হয়, সে বাসার টেবিলে, ডাইনিং টেবিলে যে কথা বলতে পারে, সে তো তার সবাই তো সে কথা বলতে পারে না। তার তো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীরা কিভাবে এরকম মিসইন্টারপ্রেট করতে পারে নিজেদের এটা আমাদের কোয়েশ্চেনাইজ করার আগে আপনার উচিত যে আমার একটা মিটিং আছে, প্লিজ বলুন। তাসনিম একটা অঙ্ক দিয়েছেন 25 জনের হিসাব নিকাশ সূক্ষ্ম করে, আমি তাড়াতাড়ি করে লিখেছি। কোটা অনুযায়ী 24 জন চলে যায়, একজন থাকে, এবং এক্সামিনার বলেছেন যে ফার্স্ট তাকে আমি দিতে পারলাম না। তাসনিম, আমি একদম ক্যাটাগরিক্যালি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার অঙ্ক ভুল, চালতো আমি শুদ্ধ করে দেবো। 25 জনের কৌটায় 24 জন, 25 জনের চাকরিতে কৌটায় 24 জন যায় না, আপনি অঙ্কতে ভুল করেছেন, 13 জনের মতো যায়। আচ্ছা, এখন আসেন এই যে অগ্নিসংযোগ যেগুলো যারা রাজনৈতিক ফায়দা চেষ্টা করছে, আমি বিএনপির ভাইদের কাছে, আজকের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কালকে মাইক্রো বিজনেস সেন্টারে আমার বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সভা ছিল, সেই সভায় যারা বাইরে থেকে এসে আক্রমণ করলো, যারা এর আশেপাশে ছিল না, যারা এই সভার অংশ ছিল না, আপনারা দয়া করে যাবার আগে তাদের নিন্দা করে যাবেন এবং তারা কে তার পরিচয়টা বের করার চেষ্টা। এখন আমি আসি ফারহান মাসুদ সাহেব যে প্রশ্নটা করেছেন, সেনাবাহিনীর কাজ দেশের প্রতি, এবং এই সেনাবাহিনী দেশের প্রয়োজনে, দেশের গণমানুষের প্রয়োজনে রিলিফ ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজে সর্বদাই আসে। নির্বাচনের সময় আমরা দাবি করি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হোক। কাজেই সেনাবাহিনীকে ভিন্ন আমাদের সময় খুব কম। আমি এই বিষয়গুলো আমরা সবাই জানি। একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে আজকে 2006-7-8 পর, যে কারফিউ শব্দটি নতুন প্রজন্ম কিন্তু এই প্রথমবারের মতো দেখবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট হচ্ছে আমাদের এখানে নাজা, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তার জীবনে হয়তো কারফিউ শব্দটি তিনি কখনো শোনেননি, তার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে এই কারফিউ। কিন্তু তার আমি সম্পূর্ণ একমত, এবং এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে এর জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি চলে যাব, এখন শেষ করতে পারলে ভালো হতো, যেহেতু আমার একটা আগে থেকে মিটিং আছে, আমাকে ক্ষমা করবেন। বাট আমিও দুঃখিত যে এরকম পরিস্থিতি হওয়া উচিত ছিল না, এবং এটা অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুপ্ত
ভাবে এই জিনিসের সৃষ্টি করা হয়েছে, যেটা আমার বিএনপির ভাইয়ের কথাবার্তায় যথেষ্ট বেশি স্পষ্ট, যেটা নাফুরের কথায়ও, নাফুরি তো বোধহয় না, সরি, তাসনিমের কথায়ও কিছুটা স্পষ্ট। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কারফিউ, হ্যাঁ আমার কিছু বলার ছিল, আসছি আপনার কাছে। আমি কারফিউ নিয়ে আমি কথা বলতে চাই। এই যে কারফিউ সরকার ঘোষণা করেছে, এখন সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনী দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলাকে রক্ষা করা, বাংলাদেশের যে সমস্ত জায়গায় সরকারি স্থাপনা আছে জানমাল রক্ষা, সিম্পলি যদি আমরা বলি, এবং আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে যখন প্রয়োজন তখন সহায়তা। এর কারণে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন কিংবা প্রভাব পড়বে কিনা? প্রথমত হচ্ছে অনেকগুলো আলোচনা হয়েছে, ধৈর্য ধরে কিছু কথা বলি যে এই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যদি আপনি কবিতা বা যদি কোনো প্রতিবাদ বা কোনো ধরনের আন্দোলনে দেখেন, তাহলে অনেকেই বলে আমি অগ্নি, আমি বিদ্রোহী, আমি ধূমকেতু, এরকম শব্দগুলা শব্দ চয়ন করে। তার মানে কি আপনি বলতে পারবেন যে সাথে ধূমকেতু হয়ে গেছে? মানে আওয়ামী লীগের এদের ভাষা মনে হচ্ছে যে আমি বললাম আমি বিদ্রোহী, সুলতান যেটি বলেছেন, আপনি কি মির্জাফর বলবেন? না শুনেন শুনেন, আমি মির্জাফর এটি বলবেন? শুনেন মির্জাফরের প্রেক্ষাপটে রাজাকার প্রেক্ষাপটে আপনি তো ইতিবাচক কয়েকটি উদ্যোগ, আপনি তো অগ্নি, তারপর আরো কি সব বলেছেন, এগুলো তো সব ইতিবাচক। আপনাকে মানুষ নিজেকে, ক্রিকেটাররা, আমরা ক্রিকেটারদেরকে কি বলি? বাঘ বলা হয়, বাঘ। লেট মি ফিনিশ। ইংল্যান্ডের প্লেয়ারদেরকে কি বলা হয়? লন বলা হয়। এগুলো তো সব ইতিবাচক। আপনি এর জন্য কি? যখন একজন দায়িত্বশীল লোক, একজন প্রধানমন্ত্রী, যখন এই আই থিংক এটি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন তাসনিম। চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। আই থিংক তার ব্যাখ্যা পর্যন্তই থাকুক, তার ব্যাখ্যা যথেষ্ট। আপনি বলুন যে এই যে আপনারা এই যে ওনারা বক্তব্যের মধ্যে নিয়ে আসেন যে রাজনৈতিক কেন বিএনপি আসছে বা কেন এটি ডক্টর মুজিব বলবেন। এনাফ, হি ইজ এনাফ ফর দিস। আপনি বলুন কারফিউ। আমি বলি, যখন দেশের খারাপ অবস্থা, আপনি আমার প্রশ্ন শুনুন। ডক্টর মুজিব ইজ এনাফ, সাফিসিয়েন্টলি ইকুইপড টু অ্যানসার দিস কোয়েশ্চন, বাট আপনি বলুন যে কারফিউ নিয়ে। আর কারফিউর কথা বলি, দেখেন যখন কারফিউ কখন জারি করা হয়? যখন দেশের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আমি একটা ছোট্ট গল্প বলি, বুঝে যাবেন আপনি। যে একটা ঘোড়া রোদ দিয়ে যাচ্ছে, চলতেছে, আর পাশাপাশি কুত্তা যাচ্ছে, মানে কুকুর যাচ্ছে। তো ঘোড়ার গাড়ি যাচ্ছে আর কুকুরের গাড়ি যাচ্ছে। তো এই কুকুরটা মনে করতেছে যে সে ঘোড়ার গাড়িটাকে পরিচালনা করতেছে। বাংলাদেশের অবস্থা এখন ভারত চালাচ্ছে ঘোড়া, আর আওয়ামী লীগ যাচ্ছে ওই ছায়া দিয়ে। তখন মনে হচ্ছে তো ওরা দেশ চালাচ্ছে। দেশটা কিন্তু ভাই এই আওয়ামী লীগ চালাচ্ছে না। আর কারফিউটা কিন্তু এই মুহূর্তে নিয়ে আসছে, এটাও ভারতের একটা ইন্ধন। একটা যুদ্ধ বিদ্রোহ পরিস্থিতি তৈরি হয়েছে। যে রেলপথটা, যে ট্রানজিটটা দেওয়া হচ্ছে না, এটার সমস্যার সমাধান হয়ে যাক, তখন কারফিউ থাকবে না। কারণ আমাদের দেশে এখন প্রধান সেনাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সাবেক প্রধান সেনাপতি দুর্নীতি আছে, তাহলে বর্তমানের জন্য কেন নয়? উনি তো এই কোটার মাধ্যমে হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগ কোটায়। তারপরে হচ্ছে এই প্রধান পুলিশ হতে পারে, হতে পারে, আমি ক্লেম করতেছি না। কারণ কোটা যেভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, কোটাই হবেন এটাই মনে হচ্ছে। এবং আমাদের বেনজির সাহেব এই যে কাহিনী করে গেলেন, টাকা পয়সা মারলেন, এটা থ্রেট। সরকার কিন্তু একটা থ্রেটের মধ্যে আছে। যে এই যে বাকি পুলিশগুলা কিন্তু, সেনাবাহিনীর লোকগুলা কিন্তু বলতেছে যে আপনি যদি আমাদেরকে সেভ না করে বেনজিরের মতো যে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আমরা বেনজিরকে ধরে এনে টাকা নিয়ে নিব, তাহলে আমরা কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছি না, আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করতেছি না আওয়ামী লীগকে। তখন আওয়ামী লীগ কিন্তু ওই বেনজিরের গ্রুপদেরকে হেল্প করার জন্য এই ভুলভাল আদালতের আইন দিয়ে, আদালত দিয়ে, এই রায়টায় দিয়ে ছাত্রদেরকে রাস্তায় নিয়ে এসে গুলি করে কিছু রক্ত দেখায় দিয়ে ইস্যুগুলো দমন করার চেষ্টা করতেছে। বেনজির আমাদের কথা তো অনেকে ভুলেই গিয়েছিল। না ভুলেই গিয়েছে এই যে ইস্যুগুলা। কারণ বেনজির কিন্তু হচ্ছে মাফিয়া। এই মাফিয়া কিন্তু থ্রেট করতেছে আওয়ামী লীগের শেখ হাসিনাকে সরাসরি, একবারে সরাসরি থ্রেট করতেছে। বেনজির আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থ্রেট করবেন, অফকোর্স থ্রেট করছে। সে তো এখন মাফিয়া। মানে দাউদ ইব্রাহিম যদি ভারতের সবচেয়ে বড় মাফিয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশের নাম্বার 1 মাফিয়া হচ্ছে। আপনি বলছেন যে তাহলে কি এই যে বর্তমান যে ক্রাইসিস, এই ক্রাইসিসের সাথে বেনজিরের সম্পর্ক কি? পুলিশকে থ্রেট, বেনজিরের সম্পর্কে, কারণ বেনজিরের ইস্যুটাকে গোপন করার জন্য বেনজির বলতেছে, উবায়দুল কাদের সাহেব যখন বলছিলেন যে আমি বেনজিরকে ধরে নিয়ে এসে বিচার করবো, সে যেই হোক, যখন এরকম বক্তব্য দিবেন, তখন এই মাফিয়াগুলা কিন্তু রাজনৈতিক দলকে বলে যে আপনি আমাদেরকে সেভ করেন, আপনার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে।
এখন আমি আপনার কথার মানে কানেকশন খুঁজে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় যে বেনজির আহমেদের কারণে আপনারা এই আন্দোলন করছেন? ওরা কোটার কথা বলবে, কারণ ওরা কিন্তু আবেগে যারা আন্দোলন করছে তারা জানে না। 18 বছর 20 বছর আমি রাজনীতি প্র্যাকটিস করতেছি, 18 বছরের থেকে একটু বেশি আমার মতো ওরা অগ্নিস্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছে। না না, এই যে উনি তো ওদেরকে রাস্তায় নিয়ে অধ্যাপক, উনি অধ্যাপক। আমার মনে হয় না যে প্রধানমন্ত্রী এই 400 কোটি টাকা তার পিয়ন, তার বাসার পিয়নের 400 কোটি টাকা। এরপরে এরপর অনেকেই বলেছিল যে আমরা পিএইচডি হোল্ডার, আমরা কি আপনার বাসার পিয়ন হতে পারবো কিনা, জাস্ট লাইক সে ফর এক্সাম্পল জোক। বাট প্রধানমন্ত্রী যখন তার ভাষণের মধ্যে উনি, আমরা ধরে নেই উনি দেশের সর্বোচ্চ পজিশনে বসে আছেন, আসলে বসে আছেন, তো সর্বোচ্চ পজিশন অধিষ্ঠ একজন ব্যক্তি যখন অকপটে বলেন যে আমার বাসার পিয়নের 400 কোটি টাকা, তার তো হেলিকপ্টার ছাড়া চলে না, এবং আমি দেখি নাই যে ওনার এক্সপ্রেশন নে কোনো হেভি ফিলিং। পিয়ন তাহলে মাফিয়া নাকি? তো বিষয় হচ্ছে তার মানে এটা প্রকাশ করে এই যে করাপশন 400 কোটি টাকা 200-300 কোটি টাকা, ইট ডাজন্ট ম্যাটার। কিছু বিষয় আছে স্যার, শুনে কারফিউ কিছু বিষয় আছে সব সময় প্রমাণ দিয়ে বলতে হয় না যে এটা প্রমাণ হচ্ছে। বাংলাদেশের এই কারফিউ ছাত্ররা ভাঙবে, সাধারণ জনগণ অংশগ্রহণ করবে। যখন কারফিউ ভাঙবে তখন বাংলাদেশ যেভাবে কারফিউ ভেঙে 1952 সালে কারফিউ ভেঙেছে, 1971 সালে কারফিউ মানে নাই, পাকিস্তানিদের শাসন মানে নাই, এটাও হবে। এবং আরেকটা কথা হচ্ছে ইন্টারনেট বন্ধ হয়েছে। আপনি জানেন যে তুরস্কের আমি একটা কলামে দেখেছিলাম, আমাদের সভাপতি লিখছিলেন এখানে যে যখন ইন্টারনেট বন্ধ করা দেওয়া হয়েছিল তখন মানুষগুলো রাস্তায় চলে আসছিল, কারণ মানুষগুলো তখন আর ফ্লেক্সিবিলিটি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে তখন মানুষ আসবে রাস্তায়, এবং শেখ হাসিনারও পতন হতে পারে ভেরি সুন। আন্দোলনের পতনের দিকে যাচ্ছে, আন্দোলনের দিকে পতনের জন্য ঐতিহাসিক আন্দোলন হতে যাচ্ছে। আমাদের অনেক কলার আছেন, আমাদের কল যদি আমরা না নিই আসলে তাদের প্রতি অনুচিত কাজ হবে। দেখে কে আছেন? আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কলার, কোত্থেকে ফোন করেছেন? আমি আসলে নাম না বলে, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর। বলুন। আমি সেই হিসাবে কথা বলতে চাচ্ছি ফাহান। জি শিওর। আসলে আমি খুব শুরু থেকেই প্রোগ্রামটা এনজয় করছিলাম। কয়েকটা জাস্ট, আমি এখানে কোনো কারোর সাথে ডিবেটে যাব না, বলুন। আমি আর একটা অপিনিয়ন বলবো আর কি। কারণ এই যে ছাত্ররা আন্দোলন করছে, যে বিষয়টাকে এখন মানে নিয়ে এসছে যেভাবে হোক, আমি কে তুমি কে, রাজাকার চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে আমার মনে হয়েছে যে এই যে ছাত্রগুলি, এরা কিন্তু কোয়াইট ইন্টেলিজেন্ট, এদেরকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই, এবং দে আন্ডারস্ট্যান্ড দি মেসেজ। এখন হয়তো ওই লিটারালি হয়তো অনেকে ডিবেট করতে পারে, উনি তো ওদেরকে বলেনি। অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি এটা বলতে পারতেন এইভাবে যে আমি এটা, এই মুক্তিযোদ্ধাকে যদি ওটা যদি না থাকে তাহলে আমি জনসাধারণকে দিব, অন্য মেধাদেরকে দিব। এখানে ওই প্রসঙ্গটা মানে ফ্রম এ ভেরি টপ পজিশন রাজাকারের জাতিপতিকে দেব কিনা, একটা ডিফারেন্ট মিনিং অটোমেটিক চলে আসে। এবং আই থিঙ্ক দিস পিপল আর কোয়াইট ব্রিলিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মেসেজ। এবং এটাকে আমাদের ওইভাবে নেওয়া উচিত যে বীর জাফর, রাজাকার বা ওইসব বিষয়ে যদি না এনে, এরা কোমলমতি ছেলে মেয়ে, ওদের আবেগে লেগেছে, তাই কথাটা ওরা এইভাবে নিয়ে এসে। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার ব্যাখ্যা এবং অভিমতের জন্য। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম কলার। আপনার নাম? আমার নাম মুক্তার আলী। জি জনাব মুক্তার আলী, খুব সংক্ষেপে আপনার অভিমত। আমি যখন একটা জিনিস নিয়ে বাংলাদেশে এত বড় একটা বিপদ ফালাইলা, এটা কিন্তু ভবিষ্যতে খুব খারাপ হইব, এখনো খারাপ হইব ভবিষ্যতে। এটা খুব প্রবলেমেটিক একটা পলিটিক্স। আশা করি ভবিষ্যতে আমরা এটা না করি, সুস্থ একটা জাতি বিপদ আমরা বাঁচা দরকার। সকল শুভবুদ্ধি উদয় দোয়া করি। ধন্যবাদ। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম।
কলার কি লাইনে আছেন? নেক্সট কল। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আপনার নাম? হ্যালো, আমার নাম তানভীর রহমান। আমি ইউকেতে থাকি অনেকদিন হলো। আমি বাংলাদেশের সবকিছু ফলো করছিলাম কয়েকদিন ধরে। খুবই আপসেটিং ব্যাপারগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশে ইনোসেন্ট স্টুডেন্টদের উপরে যা হচ্ছে। আমার কোয়েশ্চেন হচ্ছে দুটো। একটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে 2019 সালে বা 18 সালে যখন স্টুডেন্টরা কোটা ভিত্তিক আন্দোলন করলো, তখন তো গভর্নমেন্ট তাদের সাথে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বাদ দিয়ে দিল। সো গভর্নমেন্টের কেন জুডিশিয়ারি সিস্টেমের উপরে কোনো রকমের কোনো হস্তক্ষেপ নাই বা কোনো কিছু করলো না পরবর্তীতে, যেটার কারণে 5 বছর ধরে এখনো কোটাটা থেকে গেল, নাম্বার 1। এবং সেকেন্ডলি হচ্ছে, যদি কোটাটা থেকেই যায়, গভর্নমেন্ট যদি খুবই হেল্পফুল হয়েই থাকে, তাহলে কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত আবার বলতে পারলেন যে কোটার জন্য কোটায় মুক্তিযোদ্ধারা কোটা না পেলে রাজাকারের নাতিরা পাবে নাকি? এটা তো স্ট্রিক্টলি একটা বড় স্টেটমেন্ট, যে তার মানে আমি 2018 সালে তোমাদেরকে বলেছি আমি কোটা বাতিল করে দিলাম, বাট অ্যাকচুয়ালি আমি নিজেও চাই না কোটা বাতিল করার, এবং আমি চাবো না এটা। তাহলে এখন যে গভর্নমেন্ট বসতেও যাচ্ছে, এটাও তো ফলপ্রসূ না, এটাও তো জাস্ট লাইক আ ফাসাদ, একটা ফাসাদ ক্রিয়েট করে রেখেছে, যেটার মাধ্যমে এরকমই ব্যাপারটা হবে যে হ্যাঁ আমি কোনো কিছুই করবো না অ্যাকচুয়ালি। ধন্যবাদ। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম কলার। কলার, আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে। আপনি টেলিভিশন ভলিউম কমান, তারপরে আমরা আপনার কথা শুনবো। তবে তার আগে আরেকজন কলারের কাছে যাই, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আপনার নাম? আমার নাম রাহাত। রাহাত, কোথেকে ফোন করেছেন আপনি? জি, আমি ইউকেতে থাকি, কিন্তু আমি বাংলাদেশি। বলুন আপনার অভিমত। জি, আমি একটাই কথা বলতে চাচ্ছি যে দেশটা কিন্তু শেখ মুজিবেরও ছিল না। এই দেশটা বাংলাদেশ স্বাধীন করেছেন আমাদের বাবারা দাদারা, তারা স্বাধীন করে গেছেন দেশটা। এখন যে আমরা দেশটাকে বানিয়ে ফেলেছি, কোনো একটা সরকারের বিরুদ্ধে একজন মানুষ যেতেই পারে, তাই বলে কি আমরা রাজাকার হয়ে গেলাম? অসংখ্য ধন্যবাদ। অনেক সময় চেয়েছিল ভারত থেকে আমরা যখন আলাদা, ভারত পাকিস্তান যখন আলাদা হয়েছে, রাষ্ট্রগুলো কিন্তু আলাদা হয়েছিল মুসলিম এবং হিন্দুদের বিভক্তির কারণে। কিন্তু একজন মানুষের হয়তো মতামত থাকতেই পারে যে আমরা চাই না আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারি, তাই বলে কি একজন মানুষ রাজাকার হয়ে যায়? ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য। যাচ্ছি এরপরে কলে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কলার, আপনার নাম? জি, আমার নাম এনামুল হক। আপনার অভিমত জনাব এনামুল হক। আমার প্রথম প্রশ্ন হইল গিয়ারি ফারহান ভাই, আজকে কোনো আওয়ামী লীগের প্রতিনিধি দেখি না। আপনি মনে হয় লেটে জয়েন করছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় কথা, ভবিষ্যতে আগে আগে জয়েন করবা, আর নাইলে ফয়লা ফেসবুকও দেখি লিবা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় কথা হইল, এখন যে এই যে কয়দিন যে স্টুডেন্ট হলো যে ব্যাপারটা চলছে এই দেশে, এখন দেখি ভাই যদি মানুষ খাঁচা খাওয়া যাইতো তাহলে ওই রকম পরিস্থিতি সৃষ্টি হইতে পাবলিকের মধ্যে, যে মানুষে খাঁচা খাইলি বা আওয়ামী লীগে, যেমন অন্য যাবে দেখানো যায়, এখানে গেলেও দেখা যায় খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার কলের জন্য। ডক্টর মুজিব, আমাদের সময় শেষ। আমি আপনাকে যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে, আপনি রাজনীতিবিদ, বাট একই সাথে আপনি একজন, আমি বলবো ব্যক্তিগতভাবে, আমি যেহেতু আপনাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনি, আপনি একজন নেতৃত্বস্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট। গতকালকে যে ঘটনাটি দেখলেন, এর দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন না, বেগম খালেদা জিও নেবেন না, এর দায় কিন্তু আপনার উপর পড়বে এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বা আমাদের উপর। এই মানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা এখানে গণতান্ত্রিকভাবে অনেক কিছুই করতে পারি, কিন্তু গতকালকের যে ঘটনা, এই ঘটনা থেকে কমিউনিটি কি পেল, আর বাংলাদেশের যারা রাজনীতি আপনারা করেন এবং আওয়ামী লীগের যারা করেন তারা কি পেলেন, আর কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা কি পেলাম? প্রথমত আমি 30 সেকেন্ড দিয়ে শুরু করে দেব। আগামী সোমবার 22 জুলাই জানেন, বাংলাদেশের যত বড় বড় ইভেন্ট, বড় বড় আন্দোলনে, এখানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা ট্রাফালগার স্কয়ার থেকেই বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। 22 জুলাই একটার সময় ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ এবং পদযাত্রা হবে। বাংলাদেশের সোমবার 22 জুলাই, আগামী ওই যে কালকের পরে কামিং সোমবার, এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা হত্যা করা হয়েছে তাদেরকে এবং তাদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে আগ্রাসন প্রতিরোধ এবং বৈষম্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আমি সবাইকে এখানে যারা অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করবো। আর 10 সেকেন্ডে রাজাকার ট্যাগ লাগানো, আওয়ামী লীগ যে মানুষকে ট্যাগ লাগায়
ছাত্ররা আমার মনে হচ্ছে, আমি বলছি, একজন কলার বলছেন যে উনি প্রফেসর, ইয়েস উই মাস্ট নট আন্ডারস্টিমেট এই প্রজন্মের যারা অনেক স্মার্ট আমাদের ছিল। এখন ওই যে টাগ লাগানো, আওয়ামী লীগের টাগকে ওরা শেষ করে দিতে যাচ্ছে, যে তোমরা টাগ লাগাবে না, কিছু বললেই এটা যা বলো ওইটাই আমরা আমাদের দাবি আদায়, আমাদের দাবি মানি নাও, তোমরা যাইতে তাই বলো, দাবি মানো। যাই হোক, পরেরটা বলি। গতকালকে এটা অবশ্যই দুঃখজনক। আমি প্রথমে আলতাওয়ালি পার্কের প্রোগ্রামটা ছিলাম, পরে অংশ আমি ছিলাম, কিন্তু আমি যেটা দেখছি আলতাওয়ালি প্রোগ্রামে যেটা ছিল, ওখানে প্রথমত ছাত্রলীগের একটা সমাবেশের পোস্টার আমি দেখছি, ওরা ঘোষণা দিচ্ছে হয়েছে, না পরে হয়েছে, কিন্তু আপনাকে আমার কাছে পোস্টার আছে, সারা পোস্টার। কিন্তু বাংলাদেশের যে ঘটনা, ওই যে একজন কলার ভাই বললেন যে এখন যেখানে যায় উনি, ওখানে তো আসলে কারো কন্ট্রোলে এটা 3টার পর থেকে আমি 5টার দিকে গেছি, আস্থা সব ফুল আলতাওয়ালি পার্ক প্যাক। এটা কে ডাকছে কি কিছু না, সবাই, কারণ এরা বাংলাদেশের মানুষ, 100-র অধিক বাংলাদেশের মানুষ, এরা তরতাজা মানুষগুলা। ওই যে আমার সিস্টার বললো তরতাজা যুবক, এগুলা মানে হত্যা করা হয়েছে এদেরকে। এদের সহমর্মিতার জন্য এবং মানুষের যে একটা অ্যাঙ্গার, সবাই আলতাওয়ালি পার্কে জড়ো হয়েছে। আমি যেটা পরে শুনছি, আমি বললাম ওই সময় ছিলাম না, যারা ছাত্রলীগের মিটিং ডাকছে যেহেতু তারা আলতাওয়ালি পার্কে, যখন দেখছে এরা ফুললি প্যাক, তোরা ঢুকতে পারে নাই, ওরা নাকি কিছু কি কথা বলছে। তো জানেন আমি একটা মিটিং ডাকছি, কিছুই না, আমি বলি যে কোনো ভাই হোক, এখন আমরা সহ অবস্থানে বিশ্বাসী এবং আমরা মনে করি না যে দলীয় হোক। আমি বহুদলীয় গণতন্ত্র যে প্রবর্তক জিয়াউর রহমানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, অতএব এখানে বিএনপি থাকলে আওয়ামী লীগ থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে এখানে কেউ কারো প্রোগ্রামে এটা হস্তক্ষেপ কোনোভাবেই খাম না। এবং কালকে যেটা হচ্ছে, এটা স্বতঃস্ফূর্ত প্রবাসীদের, দলীয় না, বিএনপি হিসেবে বলেন প্রবাসীদের অ্যাঙ্গার, তাকে যদি প্রবাসীদের অ্যাঙ্গার, মূল দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবি মেনে নিয়ে এই শহীদদের রক্তের এই ফসলা। মোল্লা, আমি আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাইবো আপনি কিভাবে চাচ্ছেন এই সমস্যার সমাধান হোক? লিংকন মোল্লা। অবশ্যই এই সমস্যা অলরেডি সরকারের পক্ষ থেকে ছাত্রদের বলা হয়েছে আলোচনার জন্য, এবং এই আলোচনায় ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এইটা একটু কঠিন হবে এই জন্য, যেহেতু এই আন্দোলনটা এখন আর ঠিক ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে না। ধন্যবাদ। আপনি সমাধান চাচ্ছেন, কিন্তু আপনি সমাধান চাচ্ছেন কিন্তু আপনি শঙ্কিত। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, নাজা, আপনি কিভাবে সমাধান চাচ্ছেন? আমরা সমাধান চাচ্ছি, আমরা ফার্স্ট আলোচনার কথা বলছি, বাট আমাদের কথা শুনেনি। এখন কিভাবে চাচ্ছেন? এখন আমাদের প্রথম দাবি হচ্ছে, এই যে ছেলেগুলো, আমাদের যে আমাদের ভাইদের মারা হইলো, তাদের হত্যার প্রথমে বিচার করবে, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের পরবর্তীতে কথা হবে। আর হচ্ছে আমি একটা জিনিস বলবো, সে একটা দেশের প্রধানমন্ত্রী, সে এক দেশের সর্বোচ্চ স্থানে সে আছে, তার তো কথাগুলো অনেক আর্টিকুলেট ওয়েতে বলা উচিত। সে তো সবভাবে কথা বলতে পারে না, সে নর্মাল ভাবে যেভাবে কথা বলে। অবশ্যই সে অনেক 18-19 বছর যে বাচ্চাগুলা, তারা তো তার কথা ওইভাবে নিবে না যতটা সিনিয়র ব্যক্তিরা নেয়। আর আমরা আমাদের জন্মের পর থেকে শুধুমাত্র দেখে আসছি, বইতে পড়ে আসছি, শুধু 71-এর পটভূমিতে আওয়ামী লীগদের হচ্ছে গিয়া অবদান। আমরা যেতে পারবো না, আমাদের সময় কম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আন্দোলন করছেন এবং আপনি সময় দিয়েছেন আমাদেরকে। তাসনিম, আপনি কিভাবে সমাধান চাচ্ছেন? আমি জাস্ট অ্যাড অন করব, এক কথা বারবার বলবো না। সেটা হচ্ছে, তানভিনের মতো যে ছাত্রকে মারা হয়েছে, এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতি। এই ক্ষতিকে যা হবার হয়ে গেছে, সেটা আসলে আমরা ফিরিয়ে আনতে তাদেরকে পারবো না। তো এই ছাত্র যে, এদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। তবে এই কোটা সংস্কার, কোটা আন্দোলনের পাশাপাশি সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকেও সংস্করণ করতে হবে, আমি সেই দাবি জানাচ্ছি। এবং রাষ্ট্রীয়ভাবে লজ্জিত আপনারা, সেইটা আমি রাষ্ট্রীয়ভাবে বিবৃতিতে সেটা আমি জানতে চাচ্ছি। সুমন, আপনি কিভাবে সমাধান চাচ্ছেন? ধন্যবাদ। এই সমাধানটা হচ্ছে, উনি বলছেন সমাধানটা এভাবেই হোক, এই কোটা বাদ দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়া হোক। আর দেশের যে ছাত্রদেরকে মারা হয়েছে তাদের বিশ্ববিচার হোক, এবং এ ধরনের আন্দোলন আমরা আসলেই চাই না। এটা অত্যন্ত দুঃখজনক ছাত্রদের জন্য, যুবকদের জন্য। দর্শক দেখছেন নিলেন অভিমত অনুষ্ঠান। দেখা হবে আগামী সোমবারে রাত 10:30টায়। তবে এর মাঝখানে যদি কোনো ধরনের গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা হয়, তাহলে নিশ্চয়ই আমরা যে কোনো সময় এই অভিমত বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
You employ people, you pay your taxes. Start a platform actually gave us opportunity to congratulate them on their hard work. And what we want to do is celebrate the very best, not only the